বলছে পূর্ব ধারণা, যেমন আমরা আগের দিন ক্লিয়ার করেছিলাম পূর্ব ধারণা কী জিনিস। কারো প্রতি আমার মনের মধ্যে একটা নতুন ধারণা, একটা জিনিস আমি আগে থেকে ভেবে রেখেছি যে মেয়েরা বেশি ভাবুক হয়, ছেলেরা কাঁদতে জানে না, ঠিক আছে, যারা ইংরেজিতে কথা বলে তারা বেশি শিক্ষিত, এরকম ধারণাগুলো আমরা মনের মধ্যে সেট করে রেখি, যেটাকে পূর্ব ধারণা বলে। ঠিক একই রকম একটা কনসেপ্ট আছে বাঁধা ধারা। বাঁধা ধারা যেটাকে ইংলিশে স্টেরিওটাইপ বলা হয়। স্টেরিওটাইপ এর বাংলা হচ্ছে বাঁধা ধরা ধারণা। বাঁধা ধরা ধারণা। যেভাবে উদাহরণ দিতে যাব সেই উদাহরণগুলোই ওইভাবে লিখতে যাবে। এমসিকিউ করাবো আজকে, দেখতে পাবে স্যার একদম এই উদাহরণগুলো দিয়েই পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। বাঁধা ধরা ধারণা। তো বাঁধা ধরা ধারণা জিনিসটা কি? একদম পূর্ব ধারণার মতোই। বলছে আমরা একটা ইমেজে, একটা ছবিতে সমস্ত মানুষকে জাজ করে ফেলি। মানে ধরে নাও, আচ্ছা ডেফিনেশনটা লিখে নাও, তারপরে বোঝাচ্ছি। আচ্ছা বাংলাতে লিখো। বলছে আমরা একটা ছবিতে সমস্ত মানুষকে বেঁধে ফেলি। একটা মাত্র ছবিতে আমরা সমস্ত মানুষকে বেঁধে ফেলি। মানে আমি ধরে নাও, এটা কিসের উপরে হতে পারে? বলছে এটা রিলিজন, ধর্মের ওপর হতে পারে, এটা কান্ট্রি কোনো দেশের ওপর হতে পারে, এটা ল্যাঙ্গুয়েজের ওপর হতে পারে, এটা যে কোনো জেন্ডারের ওপর হতে পারে। তো মেনলি এইগুলো যায় মেনলি লিঙ্গ, জেন্ডারের ওপর। এটা হতে পারে দেশের ওপর, এটা হতে পারে ধর্মের ওপর। এবার একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে। ধরে নাও আমি বললাম পাকিস্তানের কথা বললাম, আমি বললাম পাকিস্তানের সমস্ত মানুষ খারাপ। তার মানে আমি পাকিস্তানের সমস্ত মানুষকে আমি একটা ছবিতে কল্পনা করে নিয়েছি যে পাকিস্তানের যে থাকুক না কেন সেই খারাপ, ঠিক আছে। কোনো অঞ্চল হতে পারে, আমি দেশের সাপেক্ষে বললাম, কোনো এলাকার মানুষ হতে পারে। আমি ধরে নাও ভেবে নিলাম যে মালদার মানুষ খারাপ, তাহলে আমার মালদার সমস্ত মানুষ যেই যাক না কেন, আমার একটা ধারণা মনের মধ্যে স্থির হয়ে আছে মালদার সমস্ত মানুষ খারাপ। নট ইন্ডিভিজুয়াল, গ্রুপ। আমি একটা গ্রুপকে ভেবে নিচ্ছি যে সমস্ত মানুষকে আমি একটা ছবিতে দেখছি খারাপ, মানে সবাই খারাপ, মালদার যত মানুষ আছে সবাই খারাপ। তো এই যে এক ধরনের ধারণা, সবাইকে একটা ছবিতে নিয়ে আসা। এবার আমি ইন্ডিভিজুয়াল, তো সবাই তো খারাপ হতে পারে না, কিন্তু আমি একটা ধারণা করে নিয়েছি যে গ্রুপটাই খারাপ, টোটাল জিনিসটা খারাপ। লিঙ্গ, ধরে নাও জেন্ডারের গ্যাপ। আমি বললাম যে এই যে আগের দিন যে উদাহরণ দিয়েছিলাম সেম উদাহরণ এখানেও আসবে। ধরুন আমি বললাম মেয়েরা বেশি ভাবুক হয়, টোটাল মেয়ে কমিউনিটিকে আমি ভেবে নিয়েছি ভাবুক হয়, ঠিক আছে। ধর্ম, পার্টিকুলার কোনো একটা ধর্ম নিয়ে আমি বললাম যে বললাম প্রত্যেক মুসলিম ধর্মে রিজিডিটি বেশি আছে, তাহলে এটা প্রত্যেক মুসলিম ধর্ম অবলম্বী যারা লোক রয়েছে সবাইকে নিয়ে কল্পনা করে নিয়েছি, ঠিক আছে। তো এই যে একটা কমিউনিটিকে একটা ছবির মধ্যে নিয়ে চলে আসা, এটাকে বলা হয় বাঁধা ধারা। বোঝা গেল? স্টেরিওটাইপ না, গতানুগতিক টাইপ নাই। বলছে ধরো আমি পাকিস্তানের কথাই বলছি। ধরে নাও এটা পাকিস্তানে ধরে নাও আমি কথার কথা 100টা মানুষ বসবাস করে। পাকিস্তানে 100টা মানুষ বসবাস করে। আমি হয়তো পার্টিকুলার এখান থেকে 10 জনের সম্পর্কে রিপোর্ট পেয়েছি যে 10 জন টেররিস্ট বা 10 জন খারাপ কাজ করে। আমার একটা মাইন্ডসেট আমি বানিয়ে নিয়েছি যে ওখানকার টোটাল মানুষ এরকমই, ঠিক আছে। এবার এখন তো হতে পারে 100 জনের মধ্যে 5 জন ভালো, কিন্তু আমার মাইন্ডসেটটা ওইভাবে ক্রিয়েট হয়ে গেছে যে 100 জনই খারাপ। তো এই যে একটা টোটাল কমিউনিটিকে এক জায়গাতে নিয়ে আসা, একটা ধারণার মধ্যে দিয়ে নিয়ে আসা, এটাকে বলে বাঁধা ধারা। একজনের ইমেজ দিয়ে পুরো কমিউনিটিকে জাজ করা। বোঝা গেল স্যার? বোঝা গেল? হ্যাঁ বলো। বোঝা গেল বাঁধা ধারা জিনিস, ঠিক আছে। এবার যেটা বললাম স্যার, লিঙ্গ বেসিসে হতে পারে, দেশের বেসিসে হতে পারে, ধর্মের বেসিসে হতে পারে, ল্যাঙ্গুয়েজের বেসিসে হতে পারে। যে আমি বললাম যে ভাষা, যে ইংরেজি ভাষায় যারা কথা বলে তারা শিক্ষিত। এবার এমন তো নয় যারা ইংরেজি ভাষায় কথা বলে সবাই শিক্ষিত,
কিন্তু আমি একটা মাইন্ডসেট বানিয়ে নিয়েছি, দু একজনকে দেখেছি, দেখে আমার একটা মাইন্ডের মধ্যে তৈরি হয়ে আছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা মেজর ল্যাঙ্গুয়েজ, শক্তিশালী ল্যাঙ্গুয়েজ, আমরা যেটাই কথা বলছি এটা নিম্ন ল্যাঙ্গুয়েজ। তো একটা মাইন্ডসেট তৈরি হয়েই আছে। তো এই যে ধারণাগুলো, টোটাল জিনিসকে জাজ করা একটা দুটো দেখে, এটাকে বলা হয় বাঁধাধারা। ঠিক আছে, এবার এখান থেকে এবার একটা উদাহরণ দিয়েছে, উদাহরণটা এবার লিখি। কি বলছে? বলছে মুসলিম সমাজের মেয়েরা, একদম যে উদাহরণ বলছি সেই উদাহরণই দিয়েছে, পরীক্ষায় কোশ্চেন সেই উদাহরণ থেকে এসছে, দেখাবো আজকে কোশ্চেনগুলো। বলছে মুসলিম সমাজের মেয়েদের স্কুলে বেশি যেতে দেওয়া হয় না। লিখে রাখো। এবার এখান থেকে অনেকগুলো কনসেপ্ট আসবে। মুসলিম মেয়েদের বেশি স্কুলে যেতে দেওয়া হয় না, বেশি স্কুলে যেতে দেওয়া হয় না, যেতে দেওয়া হয় না। মুসলিম মেয়েদের বেশি স্কুলে যেতে দেওয়া হয় না। এবার গল্প, এখানে একটা উদাহরণ, এই উদাহরণটা দেওয়া আছে এনসিইআরটিতে। এবার গল্প হচ্ছে এই উদাহরণটা থেকে কি কি গল্প আসছে দেখো। বলছে মুসলিম মেয়েদের বেশি স্কুলে যেতে দেওয়া হয় না, এটা কি বাঁধাধারার কনসেপ্ট? বাঁধাধরা মানে কি বললাম? একজন বা দুজনকে দেখে পুরো কমিউনিটিকে জাজ করছি আমরা, সেটা বাঁধাধরা। বলছে মুসলিম মেয়েদেরকে বেশি স্কুলে যেতে দেওয়া হয় না, বলছে এটা কি আমার পূর্ব ধারণা বা বাঁধাধারার কনসেপ্ট? বলছে না, আমরা এটা নিজের মধ্যে ক্রিয়েট করে নিয়েছি, আমরা আমাদের মতো করে ক্রিয়েট করে নিয়েছি যে এটা সত্য ঘটনা, এটা এই কারণেই তাদেরকে যেতে দেওয়া হয় না, তাদের বাড়ির লোকজন যেতে দিতে চায় না। এবার এর সাপেক্ষে বলছে না, এরা বলছে, এনসিইআরটি বলছে যে না, এটা এই কনসেপ্টের আন্ডারে আসবে না। কেন আসবে না তার সাপেক্ষে যুক্তি দিয়েছে। বলছে যে সমস্ত রাজ্য এই মুসলিম মেয়েদের জন্য শিক্ষার জন্য অগ্রগতি করছে, বিভিন্ন কাজকলাপ করছে, সেই সমস্ত রাজ্যে মেয়েদের অগ্রগতি হচ্ছে। যেমন একটা উদাহরণ দিয়েছে এনসিইআরটি, বলছে কেরল রাজ্যের কথা। বলছে কেরল রাজ্যে 60% বিভিন্ন স্কুলগুলোতে মেয়ে শিক্ষক দেখা যাচ্ছে। তার কারণ আছে। বলছে কেরল বলছে 60% স্কুলে মানে 60% স্কুলে না, স্কুলে 60%, প্রায় 60% মেয়েদের উপস্থিতি দেখা যাচ্ছে, মানে মেয়ে শিক্ষকের, শিক্ষিকা উপস্থিতি দেখা যাচ্ছে। আমি কিন্তু শুধুমাত্র মুসলিম কমিউনিটি নিয়েই বলছি, যেহেতু উদাহরণটা আমি ওটা দিয়েই দেওয়া হয়েছে। বলছে 60% যে মুসলিম কমিউনিটির মেয়েদেরকে স্কুলে দেখা যাচ্ছে। বলছে প্রচুর মুসলিম মেয়েরা স্কুলে ভর্তি হচ্ছে। তার কারণ একটা, ওখানকার যে গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্ট এই মুসলিম মেয়েদেরকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। বলছে কেমন ব্যবস্থা নিয়েছে? বাস পরিষেবা চালু করেছে ফ্রিতে বা অনেক কম কস্টে, বা এমন ইন্টেরিয়র জায়গা যেখান দিয়ে হয়তো বাস যাওয়ার গল্প ছিল না, ইচ্ছে করে গভর্নমেন্ট যাতে করে ওখানকার মেয়েরা স্কুলে যেতে পারে সেই জন্য ওই রাস্তা দিয়ে বাস পরিষেবা চালু করেছে। তাহলে এর একটা মেজর গভর্নমেন্টের দিক থেকে একটা ডেভেলপমেন্ট হচ্ছে বাস পরিষেবা দেওয়া, বাস পরিষেবা চালু করেছে। স্যার প্রত্যেকটা উদাহরণ লিখে রাখবে, এই উদাহরণগুলো থেকে কোশ্চেন দিয়েছে কিন্তু একটু পরে দেখাচ্ছি। বাস পরিষেবা চালু করেছে। এবার গল্প, এখান থেকে মাইন্ডে ধারণা আসলো যে বাস পরিষেবা কেন চালু করলো? ট্রেনও তো চালু করতে পারতো, মেট্রোও তো চালু করতে পারতো। জিনিস ভাবো তো, ধরে নাও আমি এখান থেকে মঙ্গলবাড়ি যাব, বা আমার বাড়ি এখানে, আমি মঙ্গলবাড়িতে কোনো স্কুল আছে, আমি সব জায়গাতে তো ট্রেন নিয়ে যাওয়া সম্ভব না। আমি এখান থেকে কালিয়াচক যাব, বললো কালিয়াচকের জন্য একটা ট্রেন বানাও এখান দিয়ে, সম্ভব তো না। কিন্তু বাস পরিষেবা বা যানবাহন পরিষেবা যেটা 4 চাকা, সেটা কিন্তু সম্ভব। সে বাস হোক, ট্যাক্সি হোক বা ছোটো গাড়ি হোক, এগুলো দেওয়া সম্ভব, কিন্তু ট্রেন সব জায়গায় দেওয়া সম্ভব না। কিন্তু সেই জন্য বাস পরিষেবা এটা কিন্তু একটা ভালো মুভ ছিল তোমার হচ্ছে কেরল গভর্নমেন্টের। হ্যাঁ হ্যালো, বলো।
বাস পরিষেবা চালু করা, এটা কিন্তু একটা কেরল গভর্নমেন্টের বড় একটা পদক্ষেপ ছিল, যাতে করে মেয়েরা স্কুলমুখী হয়। তারপরে মেয়েরা যাতে স্কুলে আসে তার জন্য বিভিন্ন স্কিম চালু করা। তাহলে এটা দেখে এটা বোঝানো যাচ্ছে যে আমরা যে ধারণাটা নিয়ে এসেছি যে মুসলিম মেয়েদের বেশি স্কুলে যেতে দেওয়া হয় না, তার ফ্যামিলিগত কারণে হোক বা এই কারণে হোক, সেই ধারণাটা কিন্তু এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। হ্যাঁ, এটাও বাস্তব যে গোটা দেশ জুড়ে যে মুসলিম মেয়েদের স্কুলে যাওয়ার রেটটা অনেক কম। ওই যে তার পিছনে কারণ এটা নয়, তার পিছনে কারণ হচ্ছে দারিদ্রতা, পোভার্টি আছে অপশানে পাবে। পোভার্টি, দারিদ্রতাটা কিন্তু তার পিছনে একটা বড় কারণ। আবারও বলছি স্যার, এই যে পূর্ব ধারণা বা বাধা ধরা ধারণা, এটা কিন্তু তাদের স্কুলে না যাওয়ার কারণ নয়। তাদের স্কুলে না যাওয়ার কারণ হচ্ছে পোভার্টি, দারিদ্রতা একটা মেজর কারণ। যদি গভর্নমেন্ট তাদের দারিদ্রতা দূর করে বিভিন্ন স্কিম নিয়ে আসে যে তারা স্কুলমুখী হবে, তাহলে অবশ্যই সেই রাজ্যের উন্নতি হবে। আর যদি উন্নতি হয়, তাহলে এই ধারণাতেই যদি না যাচ্ছিল, তাহলে গভর্নমেন্টের কোনো স্কিমে ওর যাওয়া উচিত না। যেহেতু গভর্নমেন্ট যদি মেয়েদেরকে স্কুলমুখী করতে চায়, যার উদাহরণ কেরল, যদি করতে পেরেছে, তার মানে স্যার এই ধারণাটা এখানে গিয়ে ব্যাঘাত হয়ে যাচ্ছে। তাহলে এটা সঠিক ধারণা নয় এই উদাহরণের রেসপেক্টে। বোঝা গেল? এখানে গভর্নমেন্ট স্কিম বা গভর্নমেন্টের বিভিন্ন পদক্ষেপ মেয়েদের দিকে নিয়ে, ঠিক আছে। তো এটা একটা এখান থেকে উদাহরণ গেল। বোঝা গেল? কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসা করে নাও। বোঝা গেছে স্যার? বাধা ধরা কনসেপ্ট হচ্ছে, বলছে একটা ছবিতে সমস্ত মানুষকে বেঁধে ফেলা। মানে আমি এক দুজনকে দেখে সমস্ত মানুষেরকে জাজ করে ফেললাম। আমি জাজ করে ফেললাম যে পাকিস্তানের সমস্ত মানুষ খারাপ। আমি একটা দুটো মানুষ বা আমি ওখানকার 100টা মানুষ সম্পর্কে জানলাম, জেনে আমি একটা মাইন্ডের মধ্যে সেট করে নিলাম যে ওখানকার সমস্ত মানুষ খারাপ। আমি জাজ করলাম কোনো একটা ধর্মের সমস্ত মানুষ খারাপ। এবার আমি তো সবার সাথে মিশিনি, দু একজনকে দেখে আমি পুরো ধর্মটাকে খারাপ বলে দিলাম। তো এটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে বাধা ধরা কনসেপ্ট, যে আমি দু একটা জিনিসকে দেখে ওই রিলেটেড সমস্ত মানুষকে একই ছবিতে নিয়ে চলে আসছি। ঠিক আছে? পূর্ব ধারণা, বাধা ধরা হচ্ছে কমিউনিটিকে জাজ করা। পূর্ব ধারণা মানে আমি ব্যক্তিগত হতে পারে, আমি পূর্ব ধারণা তোমার প্রতি আমার ধারণা যে পূর্ব ধারণা মানে হচ্ছে আমি ধরে নাও কোনো একজন ব্যক্তি আছে, কোনো একটা পার্টিকুলার কেউ আছে, তুমি ধরে নাও এখানে রাস্তাতে হেঁটে যাচ্ছ, তোমাকে দেখেই আমি তোমার চোখ মুখ দেখে জাজ করে নিলাম যে এটা মনে হয় বদমাস। এটা আমার পূর্ব ধারণা, আমি আগে থেকে মাইন্ডে সেট করে নিয়েছি। পূর্ব ধারণার মধ্যে কিন্তু বাধা ধরাও আসবে, এগুলোও আসবে যে আমি ধরে নাও আগের দিন যেগুলো উদাহরণ দিচ্ছিলাম, যে কোনো একটা মেয়ে পড়ছে, কোনো একটা মেয়ে ধরে নাও রান্না করছে, আমরা এটা মাইন্ডের মধ্যে সেট করে রেখেছি মেয়েরাই রান্না করে, এটা পূর্ব ধারণা। এবার পূর্ব ধারণার সব কনসেপ্ট বাধা ধরার মধ্যে আসে না। বাধা ধরা মেনলি বোঝায় হচ্ছে গিয়ে এটা টোটাল কমিউনিটিকে জাজ করা। ঠিক আছে? বোঝা গেল? তোমার সাথে তোমার সাথে আমার পার্সোনাল ধারণা আমার থাকতেই পারে, সেটা বাধা ধরার মধ্যে আসবে না। আমি তোমাকে দেখে তোমার কমিউনিটির সবাইকে আমি জাজ করে নিলাম যে সবাই একই রকম, সেটা চলে আসবে এর মধ্যে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আসি স্যার। এই আগের দিন দুটো ধারণা পড়লাম, পূর্ব ধারণা আগের পড়া হয়েছে, আজকে পড়লাম বাধা ধরা ধারণা। বলছে এই দুটো ধারণা থেকে আবার জন্ম নিচ্ছে ডিসক্রিমিনেশন, ইনইকুয়ালিটি। আগের দিনও বোঝানো হয়েছিল, আবার আসছি আজকে স্যার। ইনইকুয়ালিটি, অসমতা, অ্যান্ড ডিসক্রিমিনেশন, ভেদাভেদ, অসমতা এবং ভেদাভেদ, অসমতা এবং ভেদাভেদ, অসমতা এবং ভেদাভেদ। বলছে অসমতা এবং ভেদাভেদের জন্ম হচ্ছে এই যে দুটো ধারণা, পূর্ব ধারণা, আগের দিন পড়লাম পূর্ব ধারণা, ও আজকে যেটা পড়লাম স্যার বাধা ধরা। এই দুটো ধারণা থেকে জন্ম দিচ্ছে অসমতা এবং ভেদাভেদের। এই দুটো জায়গা থেকে জন্ম হচ্ছে অসমতা এবং ভেদাভেদের। ভাবো তো, ছোট ছোট জিনিস একটু করে ভাবো। স্যার দেখো তো,
বলছি। আচ্ছা, আগের আগের আর একটা কথা একটু বলে নিই। এই যে এখানে মুসলিম মেয়েদের যে উদাহরণ দিলাম স্যার, এখান থেকে আর একটা জিনিস মাথায় রাখবে। আমাদের একজন পর্যটক মধ্যযুগের ইতিহাস, যখন আমরা ইতিহাস পড়বে দেখবে, মধ্যযুগের ইতিহাস যখন পড়বে, একজন পর্যটক মরক্কো থেকে ভারতবর্ষে এসেছিল, যার নাম ইবন বতুতা। ইবন বতুতা তার লেখা বই রেহেলা বা সফরনামা, এই রেহেলা বা সফরনামাতে এই ভারতবর্ষে মুসলিম সমাজের যে মেয়েদের কাহিনী, সেটা কিন্তু ওখানে বর্ণনা করেছে। তাহলে এখানে লিখে রাখো, এই জায়গাতে একটু লিখে রাখো, ইবন বতুতা কোথা থেকে এসেছিল? মরক্কো থেকে এসেছিল। তার লেখা বই রেহেলাতে, রেহেলা, এই রেহেলা বইটারই আর একটা নাম হচ্ছে সফরনামা। এই বইটারই আর একটা নাম হচ্ছে সফরনামা। তার লেখা বই রেহেলা এবং সফরনামাতে এই মুসলিম মহিলাদের সম্পর্কে উল্লেখ করে গেছেন। লিখে রাখো, মুসলিম মেয়ে সম্পর্কে, তাদের জীবনযাপন সম্পর্কে উল্লেখ করে গেছে। রেহেলা আর ওর আর একটা নাম হচ্ছে সফরনামা। ঠিক আছে? আচ্ছা, এবার যেখানে ছিলাম সেখানে আসি। বলছে এই পূর্ব ধারণা বা বাঁধাধারা ধারণা থেকে আমাদের জন্ম নিচ্ছে অসমতা বা ভেদাভেদে। দেখো, আমি মাইন্ডের মধ্যে সেট করে রেখেছি উমুক ধর্মের ওরা রয়েছে, ওদের সাথে আমি মিশবো না, ওরা খারাপ। এখান থেকে জন্ম হচ্ছে একটা ভেদাভেদ। দেখো, আমি ধর্ম নিয়ে আসতে পারি। আমি আগে থেকে মাইন্ডের মধ্যে সেট করে রেখেছি যে আমি বৌদ্ধ ধর্মের সাথে মিশবো না, খ্রিস্টান ধর্মের সাথে মিশবো না, হয়তো হিন্দু ধর্মের সাথে মিশবো না, মুসলিম ধর্মের সাথে মিশবো না। আমার মাইন্ডে সেট হয়ে আছে যে ওই ধর্মের লোকজন ওরা ভালো না, ওদের সাথে আমরা মিশবো না। তাহলে এই যে একটা ভেদাভেদ, এটা কিন্তু আমার পূর্ব ধারণা থেকে কিন্তু সেট হয়ে আছে। আর এই পূর্ব ধারণাটার জন্ম কোথা থেকে হয়েছে? এই পূর্ব ধারণাটা এসছে স্যার বাঁধাধারা থেকে। আমি দু একজনকে দেখেছি, দেখে আমার মনে হয়েছে না সবাই খারাপ, ওখান থেকে আমার একটা পূর্ব ধারণা জন্মে গেছে যে ওখানকার সবাই ওরা খারাপ, ওই জন্য আমরা মিশবো না। তাহলে এখান থেকে জন্ম হলো ভেদাভেদে। ঠিক আছে? না, ওরকম বলতে পারি না, সব জায়গাতে ওরকম বলতে পারবো না। তাহলে ধর্ম একটা দেখলাম যে ধর্মের ব্যাপার নিয়ে স্যার, শুধু ধর্ম নয়, আমি এটা জাতিভেদ প্রথা আসতে পারে। ধরুন জাতিভেদ প্রথা আসে, এখান থেকে ইকোনমিক কারণ আসতে পারে, অর্থনৈতিক কারণ আসতে পারে। কেমনভাবে অর্থনৈতিক কারণ আসতে পারে এর সাথে রিলেটেড? ধরে নাও কিছু নিম্নবর্গের মানুষ আছে, গরিব মানুষজন আছে। আমি ধরে নাও হাই প্রোফাইল, কিছু জন আছে লো কাস্টের, লো প্রোফাইল মানে ইনকাম কম। ঠিক আছে? আমরা বলি দেখ ওরা নিম্ন কাস্টের মানুষ, ওদের সাথে মিশে লাভ নেই, মিশিস না, ওদের মতো হয়ে যাবি। দেখবে এগুলো কথা প্রচলিত আছে আমাদের গ্রামে হোক শহরে হোক, এগুলো ওদের সাথে মিশতে হবে না, ওদের সাথে মিশছিস, ওদের সাথে মিশে ওদের মতো হয়ে যাচ্ছিস। এবার ও বড় হয়ে শিক্ষিত হয়তো আমার থেকে বেশি হলো, কিন্তু আমরা আগে থেকে ধারণা সেট করে রেখেছি ওরা নিম্ন কাস্টে, ওরা নিচু, ওরা বেশি মানে হাই প্রোফাইল। আমরা পড়াচ্ছি ইংলিশ মিডিয়ামে, ওরা পড়াচ্ছে বাংলা মিডিয়ামে, ওরা বেশি জানে না, তুই ফালতু মিশলে ওদের মতো হয়ে যাবি। এই ধারণাগুলো আমরা মাইন্ডের মধ্যে সেট করে রেখেছি। কোথা থেকে এসছে? টাকার দিক থেকে, অর্থনৈতিক কারণে এসছে। তো অর্থনৈতিক কারণও কিন্তু আমাদের মধ্যে কিন্তু পূর্বধারণা জন্ম দিয়েছে, সেখান থেকে ভেদাভেদের জন্ম এসছে, অসমতা এসছে। বোঝা গেল? তাহলে অর্থনৈতিক কারণও হতে পারে। ঠিক আছে? ধর্মীয় কারণ হতে পারে, অর্থনৈতিক কারণ হতে পারে, যে কোনো কারণ হতে পারে, ভাষা হতে পারে। একজন উর্দু ভাষায় কথা বলছে, আমি বাংলা ভাষায় কথা বলছি, বলছে উর্দু ভাষায় কথা, দেখ উর্দু ভাষা আমি ওদের সাথে মিশবো না, ওদের ভাষা অন্যরকম, মিশবো না। ঠিক আছে? আমি বোঝার চেষ্টাও করলাম না ভাষাটা, ওদেরকে একটু সাইড করে দিলাম। ক্লাসে ধরো এক জায়গাতে বসে 50 জন পড়ছে, তার মধ্যে 2 জন হয়তো হিন্দিতে কথা বলছে, ওদের সাথে মিশবো না, ওরা অন্য ভাষা, আমাদের সাথে ওরা আলাদা, আমরা আলাদা। একটা মাইন্ডের মধ্যে সেট করে নিয়েছি যে ওরা আলাদা জিনিস, ওরা আমাদের মতো না। তাহলে এখান থেকেও ভেদাভেদের জন্ম হচ্ছে। ঠিক আছে? বোঝা গেল স্যার? ভেদাভেদের জন্ম হচ্ছে। তাহলে বাধা ধরা এবং পূর্ব ধারণা দুটোই কিন্তু আমাদের ইনইকুয়ালিটি, অসমতা বা ভেদাভেদের জন্ম দেয়। ঠিক আছে? আচ্ছা, এবার আছি স্যার, এই ভেদাভেদ বা ডিসক্রিমিনেশন কাস্ট সিস্টেমের ওপর কী প্রভাব ফেলছে? জাতিভেদ প্রথা,
জাতিভেদ প্রথা থেকে এই যে ভেদাভেদ, সেটা কিভাবে জাতিভেদ প্রথা তার সাথে কিভাবে লিঙ্ক। দেখো জাতিভেদ প্রথা, জাতিভেদ প্রথা বলছে জাতিভেদ প্রথার থেকেও কিন্তু জন্ম হয়েছে ভেদাভেদের। কীভাবে বলছে এখানে এনসিইআরটি একটা সিরির কনসেপ্ট দিয়েছে। সিরি একটা সিরির আমরা যখন জাতিভেদ প্রথা নিয়ে যখন আমরা পরবর্তীকালে আমরা এখন রিসেন্ট আমরা যে স্টাডিগুলো করি, আমরা যে বিভিন্ন ছবি দেখাই জাতিভেদ প্রথা, জাতিভেদ প্রথার কিন্তু ছবি আমরা কিন্তু এইভাবে দেখাই, পিরামিড আকারে দেখাই, 4টা পার্ট এইভাবে দেখাই। ঠিক আছে, দেখবে ঋগ্বেদ, বেদ আমাদের কয়টা বেদ? 4টা, ঋক সাম যজুর অথর্ব বেদ। ঋগ্বেদের কটা মণ্ডল আছে? কয়টা মণ্ডল? ঋগ্বেদে 10টা। 10 নম্বর মণ্ডলে পুরুষোক্তের উল্লেখ আছে। এই পুরুষোক্ততে বলা আছে যে এই যে জাতিভেদ প্রথা, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের জন্ম কোথা থেকে বলেছে, ওখানে একটা খুব ভ্রান্ত ধারণা দেওয়া আছে। বলেছে ব্রহ্মার মাথা থেকে ব্রাহ্মণের জন্ম, ভুজা থেকে ক্ষত্রিয়ের জন্ম, জঙ্গা জাং থেকে হচ্ছে বৈশ্যের জন্ম, পায়ের পাতা থেকে শূদ্রের জন্ম। তাহলে এই যে কনসেপ্টটা, এটা কিন্তু বলেছে। এবার ওখানে ব্যাখ্যা করেছে অন্যরকমভাবে। আমরা আমাদের সমাজে এইভাবে প্রচলিত করে নিয়েছি যে ওখান থেকে চলে আসলো ব্রাহ্মণ, ব্রাহ্মণ ক্ষত্রিয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর হচ্ছে শূদ্র। শূদ্র বলছে অটোমেটিকভাবে আমরা বলছি ব্রাহ্মণের মাথা থেকে জন্ম, তার মানে ওরা হচ্ছে উঁচু জাতি। তারপরে ক্ষত্রিয় ভুজা থেকে, তাহলে ওরাও উঁচু, বৈশ্য শূদ্র, এইভাবে আমরাও কিন্তু আমাদের ডিভিশনটা করে নিয়েছি। এবার এবার দেখো বলছে এটা তো এই ছবিটা আমরা এখন ইউজ করি। বলছে আমাদের সমাজ ব্যবস্থার 4টা পার্ট, ব্রাহ্মণ, এটা জাতিভেদ প্রথার কথা বলছি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র জাতিভেদ প্রথার কথা বলছি। বলছে এখানে আর একটা 5 নম্বর পার্ট আছে, যেটাকে আমরা সমাজ থেকে আলাদাই করে দিয়েছি, যেটাকে আমরা আনটাচেবল বলি, অস্পর্শ বলি, যেটাকে আমরা আনটাচেবল বলি। এটাকে আমরা সমাজে ধরিই না, যে পার্টি না, এর পার্ট না, একে সমাজ ব্যবস্থার মধ্যে ধরাই হয় না আনটাচেবলকে। বলছে এই সেম কনসেপ্টটাও এখানে দেওয়া হয়েছে। এনসিইআরটি বলছে এটা একটা সিঁড়ির মতো, একই জিনিস। বলছে সিঁড়ির মতো, সিঁড়ির যেমন একদম মাথার উপরে সিঁড়িতে বসে আছে ব্রাহ্মণরা, তারপরে বসে আছে ক্ষত্রিয়রা, তারপরে বসে আছে বৈশ্যরা, তারপরে বসে আছে শূদ্ররা। এরা এখানে আনটাচেবলকে শূদ্রের মধ্যেই ধরেছে, কিন্তু নর্মালি আমরা এটাকে আলাদাভাবে ধরি, শূদ্র থেকে আলাদা করে, সমাজ থেকে আলাদা করে ধরি। তো যাই হোক, বলছে এই যে শূদ্র, এবার এটা কিভাবে ডিফাইন হয়েছে? বলছে কাজের উপর ভিত্তি করে ডিফাইন হয়ে গেছে। কাজের উপর ভিত্তি করে মানে এরা হচ্ছে যেগুলো উঁচু কাজ। আমরা কিন্তু আমাদের মধ্যে একটা ধারণা বানিয়ে নিয়েছি যে পুজো করা, তারপরে যারা সেনাবাহিনীতে কাজ করছে, সুরক্ষার কাজ করছে রাজা, ওরা হচ্ছে এগুলো হচ্ছে উঁচু কাজ। আর যেগুলো যারা সেবামূলক কাজ করছে, ধরে নাও বাসন মাজছে, কোনো হোটেলে কাজ করছে, পরিষেবা দিচ্ছে, এগুলো নিচু কাজ। এইটা কিন্তু আমাদের পূর্ব ধারণারই পার্ট। এমন তো নয় যে কোথাও বলা আছে এটা উঁচু কাজ, এটা নিচু কাজ। আমরা আমাদের ধারণাটা ওইভাবেই সেট আপ চলে এসছে আমাদের, যে ওই পুজো করছে এটা উঁচু কাজ, আমরা ঝাড় দিচ্ছি এটা নিচু কাজ। তো আর এই উঁচু নিচুর ভেদাভেদটাই জন্ম দিয়েছে এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের। বলছে এরা উঁচু, আমরা নিচু। যখন ঋগ্বেদে যখন আমরা পড়বো, ঋগ্বেদের সময়কাল হচ্ছে বৈদিক যুগের যদি সময়কাল পড়ি, মোটামুটি 1500 BC থেকে শুরু করে 1000 BC, আবার 1000 BC থেকে 600 AD, মোটা 600 BC, এই যে সময় পিরিয়ডটা। বলছে দেখো দুটো ফেজে ভাগ করা হয় বৈদিক যুগকে। এক হচ্ছে ঋগ বৈদিক যুগ, একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। আমাদের যত ভুল কনসেপ্টগুলো, আমরা যে ভুল কনসেপ্টগুলো, এগুলো সব পরবর্তী বৈদিক যুগে। ঋগ বৈদিক যুগেও কিন্তু জাতিভেদ প্রথার কথা উল্লেখ ছিল, কিন্তু সেখানে বলা ছিল কাজের ভিত্তিতে হবে। মানে কাজের ভিত্তিতে মানে এই কাজের ভিত্তিতে না, মানে যে পুজো করবে সেই ব্রাহ্মণ। এমন নয় যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে। আমি পুজো করছি, আমিও ব্রাহ্মণ হতে পারে। আমার দুটো ছেলে, একটা ছেলে পুজো করে, একটা ছেলে সেনাবাহিনীতে কাজ করে। যে পুজো করছে ও ব্রাহ্মণ, যে সেনাবাহিনীতে কাজ করছে ক্ষত্রিয়। আমি নিজে বিজনেস করি, আমি বৈশ্য। আমার হয়তো বাড়িতে যে বউ আছে, ও হয়তো সেবামূলক কাজ করে, ও শূদ্র। এই কনসেপ্টটা দেওয়া ছিল। আস্তে আস্তে যখন পরবর্তী বৈদিক যুগে আমরা ঢুকলাম, এই কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেল বংশানুক্রমিক, যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয় হবে। এখন আমরা এটাই মেনে আসছি, চলে আসছে। তাহলে বলছে এই গল্পটাই কিন্তু এখানেও বলা হলো যে এই যে জাতিভেদ প্রথা, এই জাতিভেদ প্রথা সে যেভাবেই জন্ম হোক না কেন, এটা কিন্তু আমাদের মধ্যে একটা ভেদাভেদ নিয়ে এসছে।
ইনইকুয়ালিটি নিয়ে এসছে, ভেদাভেদ নিয়ে এসে, ডিসক্রিমিনেশন নিয়ে এসছে। এখন তুমি হতে পারবে না যে তুমি একটা ব্রাহ্মণ, একটা ক্ষত্রিয় বা বৈশ্য। এখন তো আমরা অনেক কিছু সংবিধান আসার পর অনেক চেঞ্জ করেছি। ওই যে একটা ব্রাহ্মণ একটা ক্ষত্রিয় এক থালায় বসে খাচ্ছে, বা একটা ব্রাহ্মণ একটা শূদ্র এক থালায় বসে খাচ্ছে, হতে পারবে না। কারণ আমাদের মাইন্ডসেটটা সেইভাবে তৈরি হয়ে আছে যে আমরা এক নয়। বোঝা গেল? তাহলে এই জাতিভেদ প্রথা থেকেও কিন্তু ভেদাভেদ বা ডিসক্রিমিনেশনের জন্ম হয়েছে। ঠিক আছে স্যার? এবার এখান থেকেই আসলো একজনের নাম, বি আর আম্বেদকরের নাম। বি আর আম্বেদকরকে নিয়ে অনেক কোশ্চেন পরীক্ষায়। বি আর আম্বেদকরের নাম, বি আর আম্বেদকরের নাম বলছে বি আর আম্বেদকর নিজেও দলিত। আচ্ছা, তার আগে এটা বলার আগে আর একটা কথা বলিনি, তারপরে বলছি স্যার। এটা বলার আগে আর একটা কথা বলি। দলিত, সুন্দরভাবে দলিতের ব্যাখ্যা করা আছে এনসিইআরটিতে। বলছে দলিত কারা জানা আছে স্যার? বলতে পারবে কেউ? দলিত, দলিত কথাটার মিনিং কি? নিচু স্তরের মানুষ। বলছে এটা কিন্তু আমরা ব্যঙ্গ করে ইউজ করি তা না। বলছে কিছু কমিউনিটির মানুষ যারা নিজেরাই পিছিয়ে পড়ে আছে, তারাই নিজেদেরকে ব্যাখ্যা করার জন্য দলিত কথাটা ইউজ করে। বুঝতে পারলে? আমি দলিত, এটা দিয়ে এটা দেখাতে চাই যে আমি পিছিয়ে পড়া, আমি নিচু স্তরের, আমার সুযোগ সুবিধা লাগবে, আমি দলিত। তাহলে দলিত কথাটার মিনিং হচ্ছে যে ঠিকই বললে যে নিচু স্তরের মানুষজন তাদের অবস্থাকে বোঝানোর জন্য দলিত কথাটা ইউজ করে। দলিত মিন্স এই সেন্সে তাদের কাছে যে তারা, তাদের ওপরে কিছু সমাজের দায়ভার চাপিয়ে দেওয়া হয়েছে জোর করে। কিসের দায়ভার? পূর্ব ধারণার দায়ভার, বাধা ধরার দায়ভার। এগুলো তাদের উপরে, এগুলোর দ্বারা তারা নিপীড়িত, এগুলোর দ্বারা তাদের উপরে জোর করে চাপিয়ে দিয়েছে বলে তারা দলিত। বুঝতে পারলে? এই দলিতের কনসেপ্ট দেওয়া হয়েছে। এইরকমই এক দলিত সমাজের লোক ছিলেন বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর। এবার ডক্টর বি আর আম্বেদকর দলিত সমাজ ছিল, কিন্তু ডক্টর বি আর আম্বেদকর কিন্তু যথেষ্ট, মানে একদম না যে একদম লো ফ্যামিলি থেকে বিলং করতো তা না, যে টাকা পয়সা নাই, খেতে পাচ্ছে না, এরকম ফ্যামিলি থেকে বিলং করতো না। কিন্তু তিনি যথেষ্ট ভালো পরিবার থেকে, তার বাবা এক্স আর্মি ছিলেন, সৈন্যবাহিনী, মানে তোমার হচ্ছে সেনাবাহিনীতে কাজ করতো। তিনি যখন বড় হলেন আস্তে আস্তে ওর বাবা রিটায়ার করে গেছিলো। তো ভালো একটা মোটামুটি, ভালো তো না কিন্তু মোটামুটি একটা মিডিয়াম ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতো। সমস্যা কি? বলছে সমস্যাটা টাকা পয়সার নয়, সমস্যাটা হচ্ছে এই জাতিভেদ প্রথার। বলছে তাদের ছিল, এর বাসিন্দা হচ্ছেন, এনার মানে কাস্ট হচ্ছে মাহার জাতি, মাহার। তখন বোম্বে প্রেসিডেন্সি ছিল, বোম্বে প্রেসিডেন্সির আন্ডারে মাহার জাতিতে জন্মগ্রহণ করেছিলেন বি আর আম্বেদকর। এবং এই মাহারকে বলা হতো আনটাচেবল। এরা হচ্ছে আনটাচেবল, অস্পর্শ, এদেরকে ছোঁয়া যাবে না। এবার ভাবো, একটা ছেলে জন্মগ্রহণ করেছে, বাচ্চা ছেলে, পড়াশোনায় দুর্দান্ত, তার স্কুল লাইফ থেকে, সেই স্কুলে আমরা তো এখানে এসে একসাথে বসে আছি, জানি না কার জাত কী, কিন্তু তখন তাদের সাথে একটা বাচ্চা ছেলে প্রাইমারি স্কুলে পড়তে যাবে। প্রথম কথা, স্কুলে তো ভর্তি নেবে না, তার বাবা অনেক এইদিকে ওকে বলে টলে ভর্তি করিয়েছে। এবার নিয়ম কি বলেছে? বলছে ঠিক আছে পড়তে আসবে, কিন্তু গেটের বাইরে বসতে হবে, যেখানে সবাই জুতা খুলে ওখানে গিয়ে বসতে, ওখান থেকে বোর্ড দেখতে হবে। তো এর বাচ্চা ছেলের এই মেন্টালিটি নিয়ে বড় হচ্ছে, লোকজনকে এভাবে দেখে বড় হচ্ছে, আমার সাথে কেন এরকম হচ্ছে, আমি কি করেছি, বাচ্চা ছেলে তো, আমি কি করেছি যে আমার সাথে এরকম হচ্ছে। আমি যাচ্ছি জল খেতে, বলছে দাঁড়িয়ে আছে, পিওন এসে কখন ওকে জল উপর থেকে ঢেলে দিবে, তাহলে জল খেতে পাবে, নাহলে পাবে না। যদি কোনো দিন পিওন না আসে তো না খেয়ে জল খেয়ে থাকতে হবে। তো এরকম একটা জায়গা থেকে বড় হচ্ছে। এবার একটা ছোট্ট গল্প এখানে বলা আছে, মানে বইয়ে বলেছে। কি বলেছে? বলেছে 1901 সালের ঘটনা। 1901 সালের ঘটনা, যখন বি আর আম্বেদকরের বয়স 9 বছর। তিনি এবং তার ভাই, আরও ভাই ছিল, ভাইরা যাবে বাবার সাথে দেখা করতে, স্টেশনে বাবার সাথে দেখা করতে যাবে। ঠিক আছে, রেল স্টেশনে বাবা বলেছে আসবে, ওখান থেকে ওর বাবা ওকে পিক আপ করে নেবে। তো ওর ভাইরা গিয়ে দাঁড়িয়ে আছে স্টেশনে, ওর বাবার অপেক্ষা করছে। বাবা 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, বাবা কিন্তু আসেনি, কোনো কারণবশত আসতে পারেনি। এবার ওরা গেছে স্টেশন মাস্টারের কাছে, স্টেশন মাস্টার এসছে, জিজ্ঞাসা করে, ভালো মানে যথেষ্ট ভালো ফ্যামিলি থেকে বিলং করতো, মানে টাকা পয়সা মোটামুটি আছে, তো ড্রেস পোশাকও ভালো করে আছে। তো স্টেশন মাস্টার যাচ্ছে, জিজ্ঞাসা করেছে কী ব্যাপার, এতক্ষণ থেকে বসে আছো, বাচ্চা ছেলে, কী ব্যাপার, কী হয়েছে না হয়েছে। তখন ওরা বলছে আমার বাবা আসার কথা ছিল, বাবা তো আসে না, 1 ঘন্টা থেকে বসে আছি, 2 ঘন্টা থেকে বসে আছি, বাবা আসছে না।
তো এবার ওই স্টেশন মাস্টার ওর গায়ে হাত দিয়েছে, হ্যাঁ কী কোথায় তোমার বাবার বাড়ি কোথায় বলো, অমুক কোথায় কোথায় এটা কোথায়, জিজ্ঞাসা করেছে। এবার কথা বলতে বলতে জিজ্ঞাসা করেছে কোন জাতি। যখনই বলেছে যে আমি মাহার জাতি থেকে, তখন স্টেশন মাস্টারটা শক করে দিয়েছে। মাহার জাতি মানে তুমি এত সুন্দর ড্রেস পোশাক পরে আছো কীভাবে? বলছে কীভাবে মানে বাবা কিনে দিয়েছে পরে আছি। তো বলছে এবার ও স্টেশন মাস্টার ভাবতেও পারিনি মাহার জাতির একটা ছেলে এত সুন্দর কথা বলবে বা এত সুন্দর ড্রেস পোশাকে থাকবে। এবার ও তো নিজেকে বলছে আমি তো অছুত হয়ে গেলাম, ওকে ছুঁয়ে নিয়েছি, ততক্ষণ ধরে তো বুঝতে পারিনি যে আমি অছুত হয়ে গেলাম, কী করা যাবে, স্নান করতে হবে, এই করতে হবে। আস্তে আস্তে গোটা স্টেশনে কথাটা উঠে গেছে যে এই যে মাহার জাতির ছেলে বসে আছে, স্টেশন মাস্টার ছুঁয়ে নিয়েছে ওকে, মহা মুশকিল ব্যাপার। এবার আরও লোকজন দূর থেকে কথা বলছে যে তোমার বাবা কোথায় থাকে, অমুক থাকে। তো বললো ঠিক আছে তুমি ঘোড়াগাড়ি করে চলে যাও, ট্রেন আসবে না, তুমি ঘোড়াগাড়ি করে অমুক জায়গায় চলে যাও। এবার ঘোড়াগাড়ি বাইরে, স্টেশনের বাইরে ঘোড়াগাড়িতে উঠবে। ঘোড়াগাড়ি আরকে জিজ্ঞাসা করছে ভাড়া কত। যখনই শুনছে মাহার জাতি, না নিয়ে যাবো, কারণ এখন চারিদিকে কথাটা চিৎকার চেঁচামেচি হয়ে গেছে, যেই শুনছে মাহার জাতি নেবে না। ওরা বলছে দেখো ওইটুকুটুকু বাচ্চা বলছে যে আমি ডবল টাকা দিব, ডবল ভাড়া দিব, 3 ডবল ভাড়া দেবো। না, টাকার কথা নাই, এটা কাস্টের ব্যাপার। ওই তোমাকে ঘোড়াগাড়িতে উঠলে আমার গাড়িটা অশুদ্ধ হয়ে যাবে। বলছে এই জায়গা থেকে এরকম একটা পরিস্থিতি থেকে বড় হচ্ছেন বি.আর. আম্বেদকর। ঠিক আছে, তার পরবর্তী ইতিহাস তো আমরা সবাই জানি। ঠিক আছে, বাইরে গেছিলেন, ক্যালিফোর্নিয়া গেলেন, ওখান থেকে পিএইচডি করলেন। তারপরে লন্ডন স্কুল অফ তো আছে কমার্স, লন্ডন স্কুল অফ কমার্সে গিয়ে সেখান থেকে কমপ্লিট করলেন ডিগ্রি, পিএইচডি কমপ্লিট করে ভারতে ফিরে আসলেন। ভারতে এসে বড় জব করে, এবার দেখো বাইরে যখন তিনি ছিলেন লন্ডন স্কুল অফ কমার্স থেকে যখন তিনি পিএইচডি করছেন, ওখানে দেখছে কোনো জাতিভেদ প্রথা নাই, তো সুন্দরভাবে মিশছে সবাই। আবার যখন ভারতে ফিরে আসলো, আচ্ছা এর পিছনে আবার অনেক কাহিনী আছে, আমি যাচ্ছি না। বড়োদার রাজা তাকে পাঠিয়েছিল স্কলারশিপ দিয়ে, টাকা দিয়ে, যে বলেছিল যে তোমাকে পাঠাচ্ছি টাকা দিয়ে, কিন্তু একটা শর্ত আছে, এগ্রিমেন্ট সাইন করে যাও, ওখান থেকে এসে তোমাকে আমাদের রাজ্যেই সার্ভ করতে হবে, অন্য কোথাও তুমি বলবে বিদেশে চাকরি করবো, হবে না, আমাদের এখানে চাকরি করতে হবে। বললো ঠিক আছে। ওখান থেকে যখন ফিরে এসে নিজের রাজ্যে চাকরি করতে গেল, বলছে এখানে যখন কর্মচারীরা তার সাথে থার্ড ক্লাস ব্যবহার, ও তো আমি অফিসার, আমি বসে আছি, আমি বলছি ফাইল দাও, আমাকে চালিয়ে দিচ্ছে, ছোবো না তোমার টেবিল, এইভাবে বিহেভিয়ার। তো বলছে এই জায়গা থেকে আস্তে 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 তাকে আমরা সংবিধানের জনক বলি। ঠিক আছে, সংবিধানের জনক। তাহলে এবার আসছি, আমার সেগুলো গল্প লাগবে না, এবার এখান থেকে যেখানে আসি, স্যার তাকে দলিত সমাজের নেতা বলা হয়। দলিত সমাজের ফাদার, দলিত সমাজের নেতা ছিলেন তিনি। দলিত সমাজের নেতা, সংবিধানের জনক বলা হয় তাকে। সংবিধানের জনক বলা হয় তাকে। বলো তো সংবিধানের কোন কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি? খসড়া কমিটি, ঠিক, ড্রাফটিং কমিটি, খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। খসড়া কমিটিকে বাংলায় কী বলে? সভা। আচ্ছা ঠিক আছে, বুঝতেই পারছো খসড়া কমিটি হবে, তাই বলো। খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি, বি.আর. আম্বেদকর। সংবিধানের জনক বলা হয় তাকে। আচ্ছা, এবার তার কি কি প্রভাব পড়লো ভারতের ওপরে? বলছে তার জন্যই আমরা সংবিধান বানালাম। তার একটা অবদান, বিশাল বড় অবদান আছে সংবিধানে। আমরা পলিটি আরও যখন এগাবো ধীরে ধীরে, সংবিধান যখন ঢুকবো কনস্টিটিউশনে দেখতে পাবে তার একটা বিশাল বড় অবদান আছে আমাদের ভারতের সংবিধানে। আজকে উনার অবদানের জন্যই আজকে যারা দলিত সমাজ তারা আজকে ইকুয়ালিটি নিয়ে এসছে। আজকে আমাদের সংবিধান আমাদের আজকে কী কী দেয়? 1947 সালে আমাদের দেশ স্বাধীন হলো। 1947 দেশ স্বাধীন হলো, 50 সংবিধান লাগু হলো। তারপর থেকে দেখো তার আগের ঘটনা এগুলো, তার আগের ঘটনা। যখন সংবিধান লাগু হলো, সংবিধান আমাদেরকে কি দেওয়াচ্ছে? সংবিধান দেওয়াচ্ছে রাইট টু ইকুয়ালিটি, তাই তো? রাইট টু ইকুয়ালিটি আমাদের সংবিধান আমাদেরকে সম্মতা শেখাচ্ছে। এবার স্যার ভালো করে শুনবে, আমরা পড়ছি, আমরা ডাইভার্সিটি পড়ছি, বা তোমরা পরীক্ষা দিতে যাবে আপার প্রাইমারি 8 পর্যন্ত। ঠিক আছে, আমরা যে জায়গা থেকে পড়ছি সেটা আবারও বলে দিচ্ছি যে এনসিইআরটির ক্লাস 6-এর বই, এটা ক্লাস 6-এর বই থেকে এটা নেওয়া। যদি কেউ পড়তে চাও এনসিইআরটি পড়তে পারো, একদম যেভাবে বললাম এইভাবেই দেওয়া আছে বইয়ে সুন্দর করে। আর যদি ভাবো বাংলাতে পড়বো, একটু হেফাজত হবে, ত্রিপুরা বোর্ডের এনসিইআরটি পড়বে, ওখানে বাংলায় দেওয়া আছে। কিন্তু অ্যাক্সেস পাওয়াটা খুব চাপ, বইটা ফোনে খুলবে না, ইবুক যদি খোলো, ল্যাপটপে খুলবে কিন্তু ডাউনলোডও হবে না। ঠিক আছে, ডাউনলোড করতে চাইলে ডাউনলোড অন্য প্রসেসে, হয়তো ঘোরা পেঁচা প্রসেসে, আমি জানা নেই, কিন্তু এমনি অনলাইন পড়তে পারবে। সেখানে বাংলায় দেওয়া আছে, সেম জিনিস ওটা বাংলায় কনভার্ট করা আছে, পড়তে পারবে। আর না পড়লেও দরকার নেই, এমন না যেখানে সব কিছু করিয়ে দিব।
চলো, রাইট টু ইকুয়ালিটি। তাহলে এই যে সমতার অধিকার, এই সমতার অধিকারটা কিন্তু আমাদের সংবিধান আমাকে দিয়েছে। এবার যেটা বলতে চাইলাম, স্যার ক্লাস 6-এর বই, আমি এবার তুমি বলতে পারো স্যার আমরা সংবিধান, অনেকে সংবিধান পড়ে এসছো, বলতে পারো স্যার এখানেও তো অনেক ক্লজ লাগানো আছে, অনেক কিছু এক্সেপশন দেওয়া আছে। এক্সেপশন তো আমি আর একটা ক্লাস 6-এর বাচ্চাকে বোঝাবো না যে রাইট টু ফ্রিডমের, রাইট টু ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের আবার 19-এর 2 নম্বরে 10টা গ্রাউন্ডে 8টা গ্রাউন্ডে এক্সেপশন দেওয়া আছে। আমি তো ওকে বোঝাবো না, আমি বোঝাবো আমার সমতা, আমার সংবিধান আমাকে সমতার অধিকার দিয়েছে, কোনো এক্সেপশন নাই। যদি থাকে তুমি বলে স্যার চাকরির ক্ষেত্রে তো রিজার্ভেশন পলিসি আছে, ঠিক আছে, আরও বিভিন্ন ক্লস লাগানো, সেটা স্যার একটা বাচ্চাকে তো আর বোঝানো যাবে না। তার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সংবিধান আমাকে সমতায় দিয়েছে, ঠিক আছে, কোনো এক্সেপশন নাই, ঠিক আছে, বোঝা গেল, কোনো এক্সেপশন নাই। রাইট টু ইকুয়ালিটি, একদম ইকুয়ালিটি নিয়ে এসছে সংবিধান। আরও বিভিন্ন সেকুলার কথা নিয়ে এসছে, যে আমরা ধর্মনিরপেক্ষ, ঠিক আছে, রাষ্ট্র সেকুলার কথার আমাদের সংবিধানের ভাষায় হচ্ছে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, দেশের কোনো ধর্ম নেই, ঠিক আছে। এই কারণে আমাদের দেশের কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজও নেই, আমাদের দেশের জাতীয় কোনো ভাষা নেই। আমরা বলি হিন্দি আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, একদমই মিথ্যা কথা। আমাদের দেশের কোনো জাতীয় ভাষা নেই, আমাদের 22টা ল্যাঙ্গুয়েজে 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমাদের নেই। পরীক্ষা কোশ্চেন দেবে জাতীয় ভাষা কি, জাতীয় ভাষা কোনোটি নয়, কিছু আমাদের জাতীয় ভাষা না। আমাদের 22টা ল্যাঙ্গুয়েজ, 22টাই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। কেন? হ্যাঁ, অপশন থাকবে, উপরের কোনোটি নয়, ঠিক আছে। তো আমাদের নাই, তো আমরা কিছু বলার নেই, আমাদের দেশে জাতীয় ভাষা নেই, জাতীয় খেলা নেই। আমরা বাচ্চাদের বোঝানোর জন্য বলে দিই কোথাও কোথাও খোখো, কোথাও বলে দিই আমরা হকি, আমাদের জাতীয় খেলা নেই। আমরা এগুলোকে ডিসক্রিমিনেশনের মধ্যে আনতেই চাই না। যে হকি পছন্দ করে, কেউ তো ক্রিকেট পছন্দ করে, এবার বলবে স্যার ক্রিকেট তাহলে কেন না, ওরা শুধু একটা পার্টকে দেখা হয়েছে, কেউ বলে হিন্দি, তাহলে বাকি যারা ভাষায় কথা বলে ওটা কেন ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আসবে না। আমরা এই ভেদাভেদগুলোতে যাইনি, সংবিধান ওই জায়গাগুলোতে যাইনি, রাখবই না, ফাঁকা, ঠিক আছে। তো ভালো কথা, তো এই জায়গাগুলো আসবে, বোঝা গেল। সমস্যা যদি থাকে জিজ্ঞাসা করে নাও। সংবিধান আমাদের অনেক কিছু দিয়েছে, সংবিধান অনেক কিছু দিয়েছে, এখান থেকে আমাদের মধ্যে জন্ম হয়েছে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যতার মধ্যে ঐক্য। আগের দিনও বলেছিলাম, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের উদাহরণ দিয়েছিলাম। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে আমাদের মধ্যে অনেক বৈচিত্র্য রয়েছে, অনেক কিছু আমরা আলাদা আলাদা বৈচিত্র্য রয়েছে, কিন্তু যখন দেশের স্বার্থে কিছু হয়েছে আমরা একতা দেখিয়েছি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বলো, অসহযোগী আন্দোলন বলো, ভারত ছাড়ো আন্দোলন বলো, বিভিন্ন আন্দোলনে আমরা আমাদের সহযোগিতা দেখিয়েছি। তাহলে এটা কিন্তু আমাদের একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, একটা ভালো জায়গা, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা স্যার, ইউনিটি ইন ডাইভার্সিটি, ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যতার মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যতার মধ্যে ঐক্য। আচ্ছা বলো তো, এই কথাটার জন্ম কোথা থেকে, কে জন্মদাতাকে, কে বলেছে প্রথম? জওহরলাল নেহরু, একদম ভেরি গুড, জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু বলেছে, তার লেখা বই ডিসকভারি ইন ইন্ডিয়া বই, ডিসকভারি ইন ইন্ডিয়া বইয়ে জওহরলাল নেহরু এই কথাটা উল্লেখ করেছেন, ইউনিটি ইন ডাইভার্সিটি। লিখে রাখবে স্যার, জওহরলাল নেহরু তার লেখা বই ডিসকভারি ইন ইন্ডিয়াতে এই ইউনিটি ইন ডাইভার্সিটি কথাটা উল্লেখ করেছেন, ঠিক আছে। এই একটা ছোট্ট একটা ক্লাস ছিল তোমার ডাইভার্সিটির ওপর, আগের ক্লাস আর আজকের ক্লাস মিলে আমাদের এই দুটো চ্যাপ্টার কমপ্লিট হলো, মানে একটাই চ্যাপ্টার, বইয়ে দুটো চ্যাপ্টার করা আছে, আমরা একটা চ্যাপ্টারেই পড়লাম, এটা কমপ্লিট হলো। এবার আমরা কি না, এটা হচ্ছে আমাদের যে সোশ্যাল স্টাডি রয়েছে সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি আছে, সেই পার্টে এটা আছে, এটা পলিটির পার্ট চলছে। আচ্ছা, এবার আসি এর উপরে স্যার এমসিকিউ। চলো দেখি কী কী প্রশ্ন এসছে পরীক্ষায়।
তা আগের দিন আমরা 4টা MCQ পড়েছিলাম না, 3টা 4টা, মনে আছে? মনে তো থাকা উচিত। এটা পড়ে নিয়েছিলাম আগের দিন, দাঁড়াও, এটা পড়া হয়ে গেছিল। ভ্যালিড এক্সাম্পল অফ ডাইভার্সিটি, এটাও পড়া হয়ে গেছিল। এখান থেকে পড়বো, চলো। এটা হয়েছিল কি সাউথ ওয়েস্ট কর্নার অফ ইন্ডিয়া। চলো দেখি, এখান থেকে শুরু করি। দেখ, অনেকগুলো MCQ আছে। যা যা এসছে এতদিন বিভিন্ন টেটে, বিভিন্ন রাজ্যের টেটে যা যা এসছে সবই ইনক্লুড আছে। মোটামুটি তোমার এখান থেকেও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চলো ভালো করে করো, যা যা করেছো তার উপরে কোশ্চেন, কিচ্ছু নাই। নেম অফ দ্য স্টেট লোকেটেড ইন সাউথ ওয়েস্ট কর্নার অফ ইন্ডিয়া। কেরালা। বললাম স্যার কেরালা দিয়ে ওরা উদাহরণ দিয়েছিল, কেরালার লাদাখের উদাহরণ। দেখো কেরালা থেকে কোশ্চেন দিয়েছে, কেরালা। যা যা NCERT যেভাবে যেভাবে উদাহরণ দিয়েছে সেভাবে সেভাবে কোশ্চেন এসছে। পরের কোশ্চেনে আসে, বলছে হুইচ স্টেটমেন্ট রিফ্লেক্ট ইউনিটি ইন ডাইভার্সিটি। নিচের কোনটা ইউনিটি ইন ডাইভার্সিটিকে রিফ্লেক্ট করে? ডাইভার্সিটির মধ্যে যে ঐক্যতা, বৈচিত্র্যের মধ্যে যে ঐক্যতা, এটা নিচের কোনটা দেখায়? বলছে পিপল ফ্রম ডিফারেন্ট রিলিজন প্রোটেস্ট টুগেদার ইন ফ্রিডম মুভমেন্ট। অবশ্যই বলেছিলাম যে স্যার জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বলো যাই বলো, সবাই একসাথে লড়াই করেছে, এটা আমাদের ঐক্যতাকে দেখায়। তাহলে 1 নম্বরটা ঠিক আছে। আর দেখি, কালচারাল প্র্যাকটিস আর স্ট্রিক্টলি ইউনিফর্ম অ্যাক্রস অল ইন্ডিয়ান স্টেট। বলছে ভারতবর্ষের সমস্ত স্টেটে সাংস্কৃতিক প্রেক্ষাপট একই হবে, এটা ডাইভার্সিটি কেমন করে দেখাবে? আচ্ছা, তারপরেরটাতে আসি। কালচারাল প্র্যাকটিস আর স্ট্রিক্টলি ইউনিফর্ম। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থেম রিফ্লেক্টস ইন্ডিয়াস লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি। স্যার দারুণ একটা কথা, স্যার শুনে রাখো, এটা বলা হয়নি, শুনে রাখো। আমাদের যে ন্যাশনাল অ্যান্থেম কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বলছে এটা, আচ্ছা জনগণমন, তো জনগণমন প্রথম কোন অধিবেশনে গাওয়া হয়েছিল? কংগ্রেসের কোন অধিবেশন? জনগণমন প্রথম গাওয়া হয় কত সাল? 1911 সাল। কোন অধিবেশন? কলকাতা অধিবেশন। কে সভাপতি ছিল? কে ছিল সভাপতি? এই অ্যানিভেশন 1917 সাল। কে ছিল সভাপতি? স্যার কে ছিল? ভীষণ নারায়ণ ধর। ভীষণ নারায়ণ ধর ছিলেন সভাপতি। যাই হোক, আমার গল্প হচ্ছে, দেখো বলছে ইন্ডিয়ান লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি। বলেছে ভারতের বিভিন্ন ভাষার যে ডাইভার্সিটি, তার মধ্যে ইন্ডিয়ান, এই যে আমাদের অ্যান্থেম, ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থেম রিফ্লেক্টস ইন্ডিয়াস লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি। আমাদের জাতীয় গান বিভিন্ন ল্যাঙ্গুয়েজকে দেখায়। দেখবে আমাদের গানের মধ্যেই, ন্যাশনাল অ্যান্থেমের মধ্যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের কথা উল্লেখ আছে, পাঞ্জাব, সিন্ধু, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের কথা উল্লেখ আছে। অবশ্যই এটা আমাদের ডাইভার্সিটিকে দেখায় ন্যাশনাল অ্যান্থেম। আমরা বিভিন্ন রাজ্যের কথা উল্লেখ করি, এমন না যে শুধুমাত্র দিল্লিকে নিয়ে অ্যান্থেম করেছি, তা না, আমরা কিন্তু গোটা ভারতবর্ষকে দেখানোর চেষ্টা করেছি আমাদের ন্যাশনাল অ্যান্থেমের মধ্যে। ঠিক আছে, তাহলে অবশ্যই এটা ঠিক আছে। চিলড্রেন অ্যাক্রস ইন্ডিয়া ওয়্যার দ্য সেম ইউনিফর্ম ইন স্কুলস। গোটা ভারতবর্ষের সমস্ত স্কুলে একই ইউনিফর্ম পরানো হয়। ঠিক আছে, এটা তো আমাদের ডাইভার্সিটির মধ্যে দেখায় না, স্যার আসবে না। তাহলে স্যার আমার ঠিক হবে 1 এবং 3, অপশন নাম্বার এ। বোঝা গেল? 1 বোঝা গেল স্যার? কারো অবজেকশন থাকলে জিজ্ঞাসা করে নাও। 2 হবে না, 4ও হবে না, 1 এবং 3 ঠিক আছে, অপশন নাম্বার এ। চলে আসি পরের কোশ্চেনে। বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট। নিচের কোনটা সঠিক? বুঝছে, সমীর 1 এবং সমীর 2 এভাবেই দিয়েছে, কিছু করার নেই। সমীর 1 এবং সমীর 2 মানে দুজনের নাম বলেছে। বিলং টু দ্য সেম রিলিজিয়াস কমিউনিটি। বলছে একই কমিউনিটি থেকে বিলং করে। আচ্ছা দেখো, অ্যাকচুয়ালি কোশ্চেনটা এখানে আরেকটু হয়তো কিছু ছিল, মানে এটা আমাদের কোনটা ডাইভার্সিটিকে দেখায়। এখানে ডাইভার্সিটি কথাটা হবে, ডাইভার্সিটিকে দেখায়। বলছে সমীর 1 এবং সমীর 2 দুজন ছেলে আছে, একই রিলিজন থেকে বিলং করে, একই রিলিজিয়াস কমিউনিটি থেকে বিলং করে। তাহলে যদি একই জায়গা থেকে বিলং করে, তাহলে এটা ডাইভার্সিটিকে কোথায় দেখাচ্ছে? তার মানে এটা আমার অ্যান্সার হবে না। ঠিক আছে, তার অপশন এ তো 1 নাম্বার তো হবে না। তার মানে যেখানে যেখানে 1 আছে সেটা আমার হবে না অ্যান্সার। এটা বি বাদ, এটাও বাদ, এটাও তো বাদ।
দেখো এক যেখানে যেখানে আছে আমার এমনি বাদ, তাহলে আমার তিনটা অপশন এমনি বুঝে গেছি স্যার 2 এবং 4, তো দেখে নি কি আছে 2-এ। বলছে কেরালা ওয়াজ ইনফ্লুয়েন্স বাই আরব অ্যান্ড চাইনিজ ট্রেডার। দেখো আগের দিন মনে করো বলেছিলাম কেরালা সমুদ্র দিয়ে ঘেরা, কেরালাতে বিভিন্ন পর্যটকরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করার জন্য ওরা এসেছিলো, পর্তুগিজরা আরব থেকে চাইনিজ থেকে সবাই এসেছিলো কেরালাতে বিজনেস করার জন্য, তাহলে এটাও আমাদের ঠিক আছে, অপশন নাম্বার 2 ঠিক আছে। 3 নাম্বার বলছে রাধা রিসিভ অ্যাবান্ডেন্ট রেনফল থ্রু আউট দ্য ইয়ার। গোটা বছরে রাধা প্রচুর বৃষ্টিপাত উপলব্ধি করে, এটা ডাইভার্সিটিকে আর কি দেখাবে, ঠিক আছে। আমি একজন ব্যক্তি রাধা, আমি প্রচুর বৃষ্টিপাত উপলব্ধি করেছি, এটা ডাইভার্সিটির কোনো গল্পই আসছে না এখানে, তাহলে এটাও ভুল, ঠিক আছে। ইনইকুয়ালিটি রেজাল্টস ফ্রম আনইকুয়াল অ্যাক্সেস টু রিসোর্স, একদম সঠিক কথা বলছে। রিসোর্স মানে হচ্ছে বিভিন্ন যে যাই সম্পদের ব্যবহার। বলছে আমার কাছে আমি বড়লোক বলে আমার ছেলেকে আমি ভালো স্কুলে পড়াচ্ছি, আর একজনের কাছে টাকা নেই বলে ও প্রাইমারি স্কুলে পড়াচ্ছে। বলছে আমাদের কাছে রিসোর্সের অভাব আছে বলে এখান থেকে ইনইকুয়ালিটিরও জন্ম হচ্ছে তো, আর বড়লোক দরিদ্রের একটা ভাব আসছে তো, তাহলে রিসোর্সের অভাব অবশ্যই ঠিক আছে। 4 নাম্বার অপশন 2 এবং 4 ঠিক আছে, অপশন নাম্বার 2 এবং 4 ঠিক আছে, অপশন নাম্বার 2 ঠিক আছে। চলে আসি পরের কোশ্চেনে। কোশ্চেনে পিডিএফ দিয়ে দেবো, দেখতে পাবেন। অ্যাসারশন এবং রিজন দিয়েছে। বলছে স্যার এরকম যখন থাকবে একদম পাতি লাইন পড়বে প্রথমেরটা, তার সাথে শেষে এখানে লাগিয়ে দিবে কারণ, দিয়ে কারণ লাগিয়ে বোঝার চেষ্টা করবে এই দুটো মিল হয়েছে কিনা। মানে লাদাখ ইজ কালচারালি রিচ, সাংস্কৃতিকগতভাবে লাদাখ হচ্ছে রিচ মানে সমৃদ্ধ। ডিসপাইট বিং জিওগ্রাফিক্যাল ব্যারেন মানে হচ্ছে ওর যদিও জিওগ্রাফিক্যালভাবে ও খুব ইন্টেরিয়ার বাধা রয়েছে, তারপরেও ও সাংস্কৃতিকভাবে খুব হচ্ছে সমৃদ্ধশালী। এবার কেন কারণ, এবার কারণ লাগিয়ে পরের লাইনটা পড়ছি, আদৌ কারণটা ঠিক কিনা। এর আগে আমি একটা কারণ মনে মনে লাগিয়ে নিলাম। লাদাখ হচ্ছে বিভিন্ন জিওগ্রাফিক্যাল বাধার সত্ত্বেও লাদাখে যে সংস্কৃতি সেটা হচ্ছে সমৃদ্ধশালী, কারণ লাদাখ ওয়াজ পার্ট অফ মেজর ট্রেড রুটস কানেক্টিং দ্য তিব্বত অ্যান্ড কাশ্মীর। দেখো আগের দিন লাদাখ পড়ানোর সময় বলেছিলাম যে লাদাখের মধ্যে দিয়েই কাশ্মীর আর তিব্বতে বিভিন্ন ধর্ম বলো বা ট্রেড বলো হচ্ছিল, এই জন্য লাদাখকে লিটিল তিব্বত বলা হয়, ঠিক আছে। তাহলে অবশ্যই লাদাখের মধ্যে দিয়ে যেহেতু ট্রেড হতো কাশ্মীরের সাথে তিব্বতের সাথে, সেই জন্য লাদাখ হচ্ছে গিয়ে কালচারালভাবে রিচ। তাহলে আমার এটাও সত্য, কিন্তু এটার কারণ হিসাবেও এটা সত্য। দুটাই যদি সত্য হতো, এমনও হতে পারে দুটাই সত্য কিন্তু এর সাথে মিল নাই, তখন কিন্তু আলাদা অ্যান্সার হবে। আর এটাও সত্য আবার এর কারণ এটাও ঠিক আছে, তার মানে আমার অপশন নাম্বার এ ঠিক। দেখো বোথ এ অ্যান্ড আর ট্রু, বলছে বোথ কি বলেছে স্যার, মানে এ অ্যান্ড এটা ক্যাপিটাল এ হবে, এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, ঠিক আছে, বোঝা গেল। যদি এমন হতো এটাও সত্য কিন্তু এর সাথে এর কোনো মিল নেই, তাহলে কিন্তু আমার অ্যান্সারটা আলাদা হয়ে যেত, তখন অপশন নাম্বার বি হয়ে যেত। দুটোই সত্য কিন্তু এর এক্সপ্লেনেশন ঠিক না, ঠিক আছে, বোঝা গেল। চলে আসি পরের কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিফাইন ইনইকুয়ালিটি ইন দ্য চ্যাপ্টার। বলছে আমাদের এখানে সব থেকে ভালোভাবে ইনইকুয়ালিটিকে নিচের কোনটা দিয়ে বর্ণনা করা যেতে পারে, চলো দেখি। ডিফারেন্ট ইন রিলিজিয়ন অ্যান্ড ফুড হ্যাবিটস, এটা ইনইকুয়ালিটি দেখায় না। আগের দিনও বললাম ধর্ম, ফুড হ্যাবিট এগুলো আমাদের ডাইভার্সিটি দেখায়, বৈচিত্র্যতা দেখায়, ইনইকুয়ালিটি অসমতা দেখায় না, তার মানে আমার এটা তো হবে না। আনইকুয়াল অ্যাক্সেস টু এডুকেশন, ওয়ার্ক অ্যান্ড রিসোর্স, হ্যাঁ এটা হতে পারে, মানে এটা একদম ম্যাক্সিমাম চান্স হওয়ার, যে আমাদের এডুকেশনের রিসোর্স সবার কাছে আলাদা আলাদা আছে, আমাদের কাছে কাজের ক্ষমতা, এডুকেশন ক্ষমতা, রিসোর্স সবার কাছে আলাদা, এটা আমাদের ইনইকুয়ালিটি দেখাতে পারে। অন্য অপশানগুলো দেখি। সেলিব্রেটিং ডিফারেন্ট ফেস্টিভ্যাল, এটা আমাদের বৈচিত্র্যতাকে দেখায়, আলাদা আলাদা আমরা ফেস্টিভ্যাল বৈচিত্র্য দেখাই। ইউজ অফ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, আলাদা আলাদা ভাষা বৈচিত্র্যতাকে দেখায়, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, অপশান নাম্বার বি হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। চলে আসি পরের কোশ্চেন। হোয়াই ইজ লাদাখ কনসিডার্ড লিটল তিব্বত, লাদাখকে কেন লিটল তিব্বত বলা হয়। তিবেতিয়ান রিফিউজিস সেটেলড দেয়ার, একটা প্রবলেম আছে, দেখি পরের অপশন কোনটা ভালো অপশন হতে পারে। ইটস
কাজ ইজ দ্য সেম, এবার ইজ কুইশনস ইজ দ্য সেম মানে এদের সমস্ত কিছু জিনিসপাতি সব একই রকম, এটাও আসবে না। ইট শেয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল লিঙ্কস উইথ তিব্বত, একদম ঠিক কথা স্যার, আমরা পড়েও ছিলাম, ঠিক আছে, যে এদের সমস্ত সাংস্কৃতিকগতভাবে এবং হচ্ছে গিয়ে কালচারাল বলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলো সব একই রকম তিব্বতে। তো একদম ঠিক, আমরা অপশন নাম্বার সিতে চলে আসি। অপশন ডিতে বলেছে ইট ইজ গভর্নড বাই দ্য তিব্বতিয়ান মংস, একদমই ঠিক না, তাহলে অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। চলে আসি স্যার পরের কোশ্চেন। দ্য ফ্রেজ ইউনিটি ইন ডাইভার্সিটি ইন ইন্ডিয়া রিফ্লেক্টস, কি রিফ্লেক্ট করে? পলিটিক্যাল স্ট্রাকচার, মোটেও না। কালচারাল ইউনিফর্মিটি হতে পারে, দেখছি। কোএক্সিস্টেন্স অফ ডিফারেন্স উইথ হারমোনি, একদম ঠিক স্যার, একদম ঠিক। এটা যদি কালচারাল ইউনিফর্মিটি দেখাতো, দেখো এটা তো হবেই না, এ নাম্বার অপশন এমনি বাদ। অপশন ডিতে রিলিজিয়াস ডোমিনেন্স, এটা কোনো দিনই হবে না, কোনো একটা ধর্মের প্রাধান্যতা। বলছে কালচারাল ইউনিফর্মিটি, কালচারাল ইউনিফর্মিটি মানে হচ্ছে সমস্ত ভারতবর্ষের একই রকম কালচার দেখা যায়। আমাদের ফার্স্ট ডাইভার্সিটিতে এটা ব্যাঘাত করে দেয় যে একই রকম কালচার, আমরা বিচিত্রতার বিভিন্ন ধরনের কালচার এখানে বসবাস করে, তো এটা তো আসবে না, বিও আসবে না। অপশন সি একদম ঠিক কথা বলেছে, দেখো কোএক্সিস্টেন্স অফ ডিফারেন্স উইথ হারমোনি, আমরা বিভিন্ন রকম জিনিসকে আমাদের মধ্যে আছে কিন্তু ভ্রাতৃত্বতার সাথে, হারমোনির সাথে মানে একটা সুন্দর রিলেশনের সাথে। তোমার কালচার আলাদা, আমার কালচার আলাদা, কিন্তু আমরা একটা ভ্রাতৃত্বের সাথে রয়েছি, এটা আমাদেরকে ইউনিটি ইন ডাইভার্সিটিকে দেখায়, যে ডাইভার্সিটি থাকলেও তার মধ্যে ঐক্যতা রয়েছে। বোঝা গেল? পারছো বুঝতে? চলো পরের কোশ্চেনে আসি। হোয়াট ইজ দ্য বেস্ট ক্লাসরুম স্ট্র্যাটেজি টু রেসপেক্ট ডাইভার্সিটি? বৈচিত্র্যতাকে বোঝানোর জন্য একটা ক্লাসরুমের সবথেকে ভালো উদাহরণ কী হতে পারে? বলছে ইগনোর কালচারাল ব্যাকগ্রাউন্ড অফ স্টুডেন্টস, যারা বসে আছে আমি তাদের কালচারাল, তো না কেউ হয়তো বিভিন্ন কালচার থেকে, সবাই আলাদা আলাদা সংস্কৃতি থেকে বিলং করে, আমি বললাম তোমাদের সংস্কৃতি শুনবই না, এটা তাহলে আমার কোনো সংস্কৃতি নিয়ে ঝামেলা থাকবে না। বলছে এটা একটা স্টুডেন্ট, একটা টিচারের এটা রেসপেক্ট হতে পারে না, একটা টিচারের এটা দৃষ্টিভঙ্গি হতে পারে না যে তোমার কালচার আমি শুনবো না, ঠিক আছে। আমি বলবো যে ও বলতে চাইলে ও আলাদা কালচার হয়ে যাবে, না না আমি কোনো কালচার শুনবো না, কালচার শুনলে ভেদাভেদ চলে আসবে, আমি কিছু শুনবো না, এটা দৃষ্টিভঙ্গি হতে পারে না, তাহলে আমার টিচারের রেসপেক্টে এটা হতে পারে না। দ্বিতীয় বলেছে কন্ডাক্ট অ্যাক্টিভিটিস দ্যাট সেলিব্রেট মাল্টিপল ট্র্যাডিশন, একদম সঠিক কথা। আমি সমস্ত যত রকম কালচার আছে আমি সবার কালচারটাকে সমানভাবে শুনছি, যে তোমারটাও শুনবো, তোমারটাও ভালো, ওরটাও শুনছি, ওরটাও ভালো, সবারটা সুন্দরভাবে শুনলাম, এটা একটা ভালো এক্সাম্পল হতে পারে। চলো পরেরগুলো দেখি। প্রমোট অনলি মেজরিটি ল্যাঙ্গুয়েজ, একটা যেটাতে বেশিরভাগ লোকজন কথা বলছে আমি সেই ল্যাঙ্গুয়েজটাকে প্রেফার করলাম, এটা নিঃসন্দেহে হবে না। গিভ ফিউয়ার মার্কস ফর রিলিজিয়ানাল নলেজ, এটা হতে পারে না যে আমি ধর্মীয় জ্ঞানের জন্য অল্প মার্ক দেবো, এটা রিলিজিয়াস না, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানে আমাদের আঞ্চলিক যে ভাষা, যারা আঞ্চলিক ভাষায় কথা বলছে তাদেরকে অল্প নাম্বার দিব, যারা শুদ্ধ বাংলায় বলছে বেশি নাম্বার দিব, এটাও ডাইভার্সিটি দেখাতে পারে না। বোঝা গেল? তাহলে আমার স্যার অ্যান্সার চলে আসবে অপশন নাম্বার বি আসবে, ঠিক আছে। চলে আসি পরের কোশ্চেনে। হয়ে গেল, দেখো বলছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট রিফ্লেক্ট ইনইকুয়ালিটি, অসমতাকে সব থেকে ভালো দেখায় কোনটা? বলছে স্পিকিং ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, না এটা অসমতা দেখায় না, এটা দেখায় ডাইভার্সিটি, বিভিন্ন ভাষায় কথা বলছি এটা ডাইভার্সিটি দেখায়, তার মানে এটা দেখায় না অসমতা। ওয়ারিং ডিফারেন্ট ক্লথস, আলাদা আলাদা জামা কাপড় পরছে, এটাও ডাইভার্সিটি দেখায়, হ্যাঁ বৈচিত্র্যতা দেখায়, এটাও হবে না। আনইকুয়াল অ্যাক্সেস টু স্কুল, স্কুলে যাওয়ার ক্ষমতা সবার আলাদা আলাদা রকম, এটা আমাদের ইনইকুয়ালিটি দেখায়, তাহলে এটা আমাদের ইনইকুয়ালিটি দেখায়। সেলিব্রেটিং ডিফারেন্ট ফেস্টিভ্যাল, এটাও আমাদের ডাইভার্সিটি দেখায়, এটাও আমাদের অসমতা দেখায় না, বুঝলে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কারেক্ট এডুকেশনাল রেসপন্স টু ডাইভার্সিটি, ডাইভার্সিটির এটা কোনটা একটা সঠিক ব্যাখ্যা নয়? বলছে কারিকুলাম রিফ্লেক্টিং ভেরিয়াস কালচার্স, বিভিন্ন কালচারকে দেখাচ্ছে, বিভিন্ন কালচারের আলাদা আলাদা কালচারের নিয়ে যে কাজ হচ্ছে, এটা অবশ্যই ডাইভার্সিটি। আমাকে বলেছে কোনটা ডাইভার্সিটি নয়, ঠিক আছে, তার মানে এটা স্যার আমার অ্যান্সার আসবে না। ফেস্টিভ্যাল অ্যান্ড ফুড এক্সাম্পলস ইন লেসন্স,
আমাদের বিভিন্ন উদাহরণ দিচ্ছি, বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল, বিভিন্ন ফুডের উদাহরণ দিচ্ছি, এটাও আমাদের ডাইভার্সিটিকে দেখায়। আলাদা আলাদা ফেস্টিভ্যাল, আলাদা আলাদা ফুড আমাদের ডাইভার্সিটিকে দেখায়। ফোর্সিং অন ড্রেস কোড অন কালচারাল গ্রাউন্ড, সবাইকে আমি একটা সাংস্কৃতিক প্রেক্ষাপটে সবাইকে একই রকম ড্রেস পরতে বললাম। যে ধরুন আমি এখানে সরস্বতী পুজো করব, বা এখানে আমি শিক্ষক দিবস করবো, বললাম সবাই অবশ্যই শাড়ি পরে আসবে, না ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে আসবে, নাহলে ঢুকতে দেবো না। ওই যে কোনো একটা কালচারাল গ্রাউন্ডে সবাইকে একই ড্রেস কোড পরানো, এটা আমাদের কিন্তু আসবে না ডাইভার্সিটির মধ্যে, এটা আমাদের আসবে না হচ্ছে গিয়ে ডাইভার্সিটির মধ্যে, এডুকেশনাল ডাইভার্সিটির মধ্যে এটা আসবে না। বোঝা গেল? স্যার স্কুলে ড্রেস আপ পড়াচ্ছে একই রকম, স্কুলে ড্রেস আপ পড়াচ্ছে, ওটা কোনো কালচারাল ব্যাকগ্রাউন্ডে পড়াচ্ছে না, স্কুলে পড়াচ্ছে যাতে করে অসমতা না আসে। তুমি ধরে নাও কেউ প্রতিদিন ভালো ভালো ড্রেস পরে আসছে, আর একটা ছেলে গরিব, ও প্রতিদিন ছেঁড়া প্যান্ট পরে আসছে, তখন দুটোর মধ্যে অটোমেটিক একটা ইনইকুয়ালিটি চলে আসবে। ওই জন্য স্কুলে ড্রেস আপ করা হয়, যে সবাই একই ড্রেস পরে আসবে, বড় লোক হও গরিব হও একই ড্রেস। কিন্তু একটা কালচারাল গ্রাউন্ড চলছে, আমি সবাইকে জোর করে বলবো যে এটাই ড্রেস পরে আসতে হবে তোমাকে লাল কালারের, এটা একটা আমাদের ডাইভার্সিটিকে দেখায় না। তাহলে আমার অপশন নাম্বার সি হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেনে। স্যার এখানে একটা ছক দিয়েছে, বলছে স্যার এদের মধ্যে কোনটা রেলিভেন্ট। ঠিক আছে, যদি এখানে অপশন দিতে হতো, অপশানগুলো ছুটে গেছে, অপশান এ, অপশান বি, অপশান সি, অল অফ দিস, এরকম অপশান ছিল। বলছে নেহরু বলছে ইউনিটি ইন ডাইভার্সিটি, একদম সঠিক কথা। ঠিক আছে, 1 নাম্বার ঠিক আছে। রবীন্দ্রনাথ ট্যাগর বলছে ন্যাশনাল অ্যান্থাম অ্যাজ কালচারাল সিম্বল, একদম ঠিক আছে, এটাও ঠিক আছে। মহাত্মা গান্ধী ইনক্লুসিভ স্বরাজ, একদম ঠিক স্যার, ইনক্লুসিভ স্বরাজ, তার লেখা বই হিন্দ স্বরাজে তিনি এই কথা উল্লেখ করেছেন, তার লেখা বই হিন্দ স্বরাজ, তার লেখা বই হিন্দ স্বরাজে মহাত্মা গান্ধী স্বরাজের ধারণা দিয়েছেন, একদম ঠিক আছে। আম্বেদকর সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি, এটাও ঠিক আছে, মানে আমার অপশন অল অফ দিস হবে। ঠিক আছে, 4টা অপশনই ঠিক আছে, কিচ্ছু জিনিস না স্যার, দেখো প্রত্যেকটা পড়ে এসেছি। ইউনিটি ইন ডাইভার্সিটি, নেহরুর কথা পড়লাম, ট্যাগরের কথা পড়লাম, সবাই জানি। মহাত্মা গান্ধীও স্বরাজ, যদিও ধরে নিলাম যে আমি এটা যদি জানিও না, তাও পড়তে শিখে এটা উচিত জানা। তাও আম্বেদকরের কথাও পড়লাম। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেন, 15 নম্বর। সৌরভ দেখো তো স্যারের সঙ্গে বলছে হুইচ অ্যাকশন চ্যালেঞ্জ জেন্ডার বেস স্টেরিওটাইপস, বাধা সৃষ্টি। বলছে নিচের কোনটা, একদম দারুণ কোশ্চেন স্যার দেবে, কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, এটা একটু বোঝার কোশ্চেন দিয়েছে। বলছে নিচের কোন অ্যাকশনটি তোমার হচ্ছে জেন্ডার বেস স্টেরিওটাইপসকে, বাধা সৃষ্টিকে চ্যালেঞ্জ করে, মানে গতানুগতিক যে বাধা সৃষ্টি চলে আসছে তাকে চ্যালেঞ্জ করে। আমাদের এখানকার কোন অপশানগুলো চ্যালেঞ্জ করে, মানে ওটার বিরুদ্ধে কাজ করছে, আমাদের কোন অপশানগুলো চ্যালেঞ্জ করছে। দেখো তো, বলছে গার্লস বিকামিং পাইলটস অর অ্যাস্ট্রোনটস, মেয়েরা ধীরে ধীরে পাইলট অ্যাস্ট্রোনট হচ্ছে, এটা অবশ্যই চ্যালেঞ্জ করছে। গতানুগতিক ধারণা কি, যে মেয়েরা এগুলো কাজ করবে না, মেয়েরা হচ্ছে গিয়ে বাড়িতে রান্না করবে, তাহলে এটা অবশ্যই চ্যালেঞ্জ করছে তোমার হচ্ছে স্টেরিওটাইপকে। তাই একদম ঠিক আছে অপশান নাম্বারে, অপশান বিতে আসে, 2 নম্বরে আসে। বয়েজ টকিং আপ কুকিং অ্যান্ড ড্যান্সিং, ছেলেরা রান্না এবং ড্যান্সিং নিয়ে কথা বলছে, এটাও চ্যালেঞ্জ করছে। ছেলেরা নর্মালি রান্না করে না, মেয়েরা রান্না করে, তাহলে এই যে একটা গতানুগতিক বিরুদ্ধের কথা বলছে, তার মানে এটাও চ্যালেঞ্জ করছে তার ধারাকে। 3 নাম্বার, বিলিভিং অনলি বয়েজ আর ফিট ফর স্পোর্ট, যে ছেলেরা শুধুমাত্র খেলার জন্য ফিট, এটা চ্যালেঞ্জ না, এটা তো চলেই আসছে ধারণা, এটা চ্যালেঞ্জ নয়। তাহলে অপশন নাম্বার 3 হবে না, যেখানে 3 আছে এমনি বাদ। 1 2 1 2 4। আচ্ছা, এবার 4 নাম্বার দেখি। গার্লস মাস্ট অ্যাভয়েড সায়েন্স, মেয়েদেরকে সায়েন্স অ্যাভয়েড করা উচিত, এটা মোটেও চ্যালেঞ্জ নয়। ঠিক আছে, তাহলে আমার 1 আর 2 ঠিক আছে, অপশন নাম্বার এ 1 আর 2 ঠিক আছে। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেন। হুইচ স্টেটমেন্ট আর ইনকারেক্ট, বলছে নিচের কোনটি মিথ্যা। ডাইভার্সিটি অলওয়েজ লিডস টু ইনইকুয়ালিটি, ডাইভার্সিটি সবসময় অসমতাকে দেখায়। ডাইভার্সিটি অলওয়েজ লিড টু ইনইকুয়ালিটি, সবসময় দেখায়। ডাইভার্সিটি থেকে ইনইকুয়ালিটির জন্ম,
ভালো কথা, কিন্তু সব সময় যে ডাইভার্সিটি ইনইকুয়ালিটিকে দেখায় তা নয়, ঠিক আছে। ডাইভার্সিটি ইনইকুয়ালিটি থেকে দেখায় আমরা বলে পড়ে এসেছি, কিন্তু যদি অলওয়েজ কথাটা যেহেতু দিয়ে দিয়েছে যে ডাইভার্সিটি মানে ইনইকুয়ালিটি, এরকম কোনো ব্যাপার নেই, তাহলে স্যার এটা তো ইনকারেক্ট, মানে এটা ঠিক আছে, অপশন অনুযায়ী এটা ঠিক আছে, ইনকারেক্ট। ইকুয়ালিটি রিকোয়ার্স অ্যাক্টিভ এফর্টস ফ্রম পিপল অ্যান্ড গভর্নমেন্ট, একদম ঠিক আছে, যে ইকুয়ালিটি আনতে গেলে গভর্নমেন্ট এবং মানুষজনের মানে একসাথে কাজ করা দরকার, এটা ঠিক আছে। তাহলে স্যার আমাকে যেহেতু জানতে চেয়েছে ইনকারেক্ট, তার মানে আমার এটা ভুল, যেহেতু ঠিক আছে এটা ভুল। 3 নম্বর বলেছে দ্য কনস্টিটিউশন ইনসিওরস ইকুয়ালিটি ফর অল উইথাউট এক্সেপশন, একটু আগেই বললাম, অবশ্যই এটা ঠিক, আমাদের সংবিধান আমাদের সাম্যতা দেয়, ঠিক আছে। তাহলে এটা যেহেতু অবশ্যই ঠিক, তাহলে আমি এটাকে কেটে দিলাম, ঠিক আছে। পরে থাকলো ডিসক্রিমিনেশন ইজ এনকারেজড ইন দ্য প্রিয়াম্বেল, প্রিয়াম্বেলে তোমার হচ্ছে গিয়ে ডিসক্রিমিনেশনকে ইনকারেজ করা হয়েছে, কোনো দিনই না। আমাদের সংবিধানের প্রিয়াম্বেলে কী করা হয়েছে, এটাকে ডিসকারেজ করা হয়েছে। সংবিধান কি বলেছে, বলছে ডিসক্রিমিনেশন ইজ ইনকারেজ মানে হচ্ছে তাকে উৎসাহিত করা হয়েছে, ডিসক্রিমিনেশনকে, অসমতাকে উৎসাহিত করা হয়েছে প্রিয়াম্বেলে, কোনো দিনই না। আমাদের এটাকে ডিসকারেজ করা হয়েছে, তাহলে এটাও কিন্তু ঠিক আছে। তাহলে আমাদের ঠিক আছে 1 এবং 4, অপশন নাম্বার সি, ঠিক আছে। বলছে হুইচ অফ দি বেস্ট রিফ্লেক্ট কনস্টিটিউশনাল ভ্যালুজ অন ডাইভার্সিটি অ্যান্ড ইকুয়ালিটি, নিচের কোনটা ডাইভার্সিটি এবং ইকুয়ালিটির ওপরে কনস্টিটিউশনাল ভ্যালুজ দেয়, মানে কনস্টিটিউশনাল আমাদের সংবিধান কোনটাতে ডাইভার্সিটি এবং ইকুয়ালিটি নিয়ে সঠিক কথা বলে। দেখো, রিজার্ভিং রাইটস ফর অনলি মেজরিটি গ্রুপস, একটা মেজরিটি সম্প্রদায়ের জন্য রিজার্ভেশন রাখা, কোনো দিনই নয়। প্রমোটিং এ ইউনিফর্ম রিলিজন অ্যান্ড কালচার, একটা ইউনিফর্ম রিলিজন এবং কালচারকে প্রমোট করা, কোনো দিনই সংবিধান এটাও বলে না। গিভিং এভরি সিটিজেন দ্য ফ্রিডম অফ রিলিজন অ্যান্ড প্রোটেক্টিং ফ্রম ডিসক্রিমিনেশন, একদম সঠিক, অপশন নাম্বার ডি। গ্র্যান্ড প্রিভিলেজ অনলি টু ডোমিনেন্ট কাস্ট, একমাত্র একটা ডোমিনেন্ট কাস্টকে প্রিভিলেজ দেওয়া, মোটেও নয়, তাহলে এটাও ভুল, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট, ঠিক আছে। 18 নম্বর দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু রিগার্ডিং স্টেরিওটাইপ অ্যান্ড ডিসক্রিমিনেশন, নিচের কোনটা বাধা সৃষ্টি এবং পূর্ব ধারণা বা অসমতা নিয়ে সঠিক কনসেপ্ট। বলছে স্টেরিওটাইপ লিড টু ফিক্সড অ্যান্ড আনফেয়ার বিলিফ অ্যাবাউট ইন্ডিভিজুয়ালস, একদম সঠিক কথাই। স্টেরিওটাইপ বলছে স্টেরিওটাইপ বাধা সৃষ্টি আমাদের কারো ব্যক্তিগত হোক, যে কোনো কারণে কারো ব্যক্তির জীবনে আমার একটা ফিক্সড এবং আনফেয়ার বিলিফ নিয়ে আসে, এটাই তো স্টেরিওটাইপের ধারণা। আমরা পড়লাম যে কারো সম্পর্কে একটা ফিক্স ধারণা তৈরি করে নেওয়া মনের মধ্যে, এটাই, তাহলে ঠিক আছে 1 নাম্বার। পরে দেখি কি আছে। ডিসক্রিমিনেশন হ্যাপেন্স হোয়েন পিপল অ্যাক্ট অন স্টেরিওটাইপ, একদম ঠিক কথা, মানুষ যখন এই বাধা সৃষ্টি ধরে চলবে তখনই কিন্তু জন্ম নিবে ডিসক্রিমিনেশনের, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার 2ও ঠিক আছে। 3 নাম্বার স্টেরিওটাইপ অলওয়েজ প্রমোট ইকুয়ালিটি, কোনো দিনই নয়, স্টেরিওটাইপ কখনো ইকুয়ালিটিকে সবসময় প্রমোট করে না, 2-1টা হয়তো ক্ষেত্রে করেও দিতে পারে, কিন্তু সবসময় ইকুয়ালিটিকে প্রমোট করে না স্টেরিওটাইপ। বাধা সৃষ্টি কখনো আমাদের সমতাকে প্রমোট করে, এখান থেকে তো অসমতার জন্ম, তাহলে এটা হবে না, তাহলে 3 হবে না স্যার, বুঝতেই পারছি স্যার 3 হবে না, ঠিক আছে। দ্য কনস্টিটিউশন অলওয়েজ ডিসক্রিমিনেশন ইন লিমিটেড কেস, আমাদের সংবিধান কিছু কিছু ক্ষেত্রে ডিসক্রিমিনেশন করে, কোনো দিনই ঠিক নয়, কোনো দিনই ডিসক্রিমিনেশন করে না, তাহলে আমার 1 আর 2 ঠিক, অপশন নাম্বার এ ঠিক, ঠিক আছে। আবার দেখো স্যার কারণ দিয়েছে, কি বলেছে, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্যারেন্টিজ ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি, ঠিক আছে, অবশ্যই ঠিক। কারণ হিসাবে কি দিয়েছে, ইট এইমস টু এলিমিনেট, এর লক্ষ্য হচ্ছে দূরীকরণ করা, এলিমিনেট করা
স্টেরিওটাইপস অ্যান্ড স্ট্রাকচারাল ডিসক্রিমিনেশন ইন সোসাইটি। একদম সঠিক কথা। আমাদের সংবিধান এই যে স্টেরিওটাইপের যে ধারণা, বাধা সৃষ্টির যে ধারণা, সেটাকে এবং আমাদের যে গঠনগত যে অসমতা চলে আসছে সেটাকে দূর করতে চাইছে। তার জন্যই আমাদের সংবিধান আমাদের ইকুয়ালিটিকে গ্যারেন্টি করেছে, এই রাইটটাকে আমাদের গ্যারেন্টি করেছে। একদম সঠিক কথা। তার মানে অপশন নাম্বার এ ঠিক আছে, যে দুটোই সঠিক এবং এর কারণ হিসাবে পরেরটা এক্সপ্লেনেশন ঠিক আছে। ঠিক আছে, লাস্ট করি, একটা করছি আর এরপরে যেগুলো আছে ওগুলো বাড়ি থেকে করে আসবে পরের দিন। সোজা কোশ্চেন, যেগুলো স্যার বড় বড় কোশ্চেন ছিল করে নিলাম, এবার সব অনলাইনের আছে। পিপল ইন লাদাখ কি স্যার শিপ মনে আছে? মনে আছে তো? কোন উল চাষ করছিল? পাসমানি উল। বাহ বাহ, ভেরি গুড। দেখিনি, তারপরে সব ডিরেক্ট কোশ্চেন আছে। হুইচ ওয়ান অফ দ্য গিভেন প্রোডাক্ট ইজ কাল্টিভেটেড ইন লাদাখ? কি স্যার? উল। ঠিক আছে। ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল ইজ অ্যান এক্সাম্পল অফ ইউনিটি ইন ডাইভার্সিটি। Name of leader who coined the phrase unity in diversity? Jawaharlal Nehru. Kerala and Ladakh is similar in both religious were influenced by the Chinese and Arab traders. Acha, both region are producer of pashmina. মোটেও না, কাশ্মীরে তো হয় না, সরি ইসে তো কেরলে তো হয় না। both regions having same climate, কোনোদিনই হবে না। ল্যান্ড ওয়াইজ হবে না, তাহলে অপশন নাম্বার এতে ঠিক আছে। দেখো এটা তো হতেই পারে না, এই তিনটা তো অপশন হবেই না। ল্যান্ড ওয়াইজ দুটো আলাদা। বোথ রিজিয়ন্স হ্যাভিং সেম ক্লাইমেট, আলাদা। কেরালে একদম প্রচণ্ড গরম, প্রচণ্ড ঠান্ডা, ক্লাইমেটও আলাদা। বোথ রিজিয়ন্স আর প্রডিউসার অফ পাশমিনা, হবে না নিঃসন্দেহে। উল, পাশমিনা উল লাদাখে চাষ হয়, এখানে তো হয়ই না। তাহলে অপশন এ ঠিক আছে, কারণ চাইনিজ আর আরবের কথা আমরা ওখানে পড়েছিলাম। হ্যাঁ, 1 মিনিট। ওয়ান হুইচ সোর্স ডু দ্য পিপল অফ লাদাখ ডিপেন্ড অন ড্রিঙ্কিং ওয়াটার? কিসের ওপর ডিপেন্ড করবে? নিঃসন্দেহে মেল্টিং অফ স্নো, বরফ গলা জলের ওপর। দেখো একদম কিছু নাই কোশ্চেনের মধ্যে, এগুলোই কোশ্চেন দিয়েছে। দ্য বোট রেস ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ফেস্টিভ্যাল অফ কেরালা। বোট রেস কোথায়, কোন ফেস্টিভ্যাল? ওনামে করা হয়, মুখস্থ রাখবেন। একটা জিনিস লক্ষ্য করো, যা দিয়েছে কেরালার লাদাখ নিয়ে, অন্য কোনো রাজ্য নিয়ে কিন্তু কোনো কোশ্চেন নাই। পাশমিনা ইজ এ ফেমাস product of Ladakh. A country's customs, religions, art and history constitute its, বলছে একটা দেশের সংস্কৃতি, একটা দেশের কাস্টম মানে রীতি রিমাজ, ধর্ম, তার আর্ট, তার হিস্ট্রি, এগুলো সব নিয়ে কি তৈরি হয়? বলছে কনস্টিটিউশন, মোটেও না। কালচার, দেখছি কালচার। ডাইভার্সিটিও মোটেও না। ডাইভার্সিটি স্যার একটা দেশের, দেখো ভালো করে বোঝো, একটা দেশের মধ্যে বিভিন্ন কাস্টম রয়েছে, সেটা তার ডাইভার্সিটি। একটা দেশের মধ্যে বিভিন্ন রিলিজন রয়েছে, সেটা তার ডাইভার্সিটি। একটা দেশের বিভিন্ন হিস্ট্রিক্যাল কনস্টিটিউট রয়েছে, সেটা তার ডাইভার্সিটি। কিন্তু সবগুলো মিলে তৈরি হয় তার সংস্কৃতি, তার সবগুলো মিলে তৈরি হয় কালচার। আমি বিভিন্ন কাস্টম রয়েছে, বিভিন্ন রিলিজন রয়েছে, এগুলো সব ডাইভার্সিটি, কিন্তু সবগুলো নিয়ে তৈরি হয় তার কালচার। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে স্যার অপশন বি, কালচার। ডাইভার্সিটি ওরকম ব্যাপার না। ডাইভার্সিটি আমরা সবাই আলাদা আলাদা রকম দেখতে, এটা আমার ডাইভার্সিটি। কিন্তু তোমার আলাদা কাস্টম, তোমার রীতিনেওয়াজ, ওর রীতিনেওয়াজ, সব নিয়ে আমার কালচার তৈরি হবে, দেশের একটা কালচার তৈরি হবে। কী ছিল? দ্য ফার্টাইল ল্যান্ড অ্যান্ড হিউমিড ক্লাইমেট আর সুইটেড ফর গ্রোয়িং। কি দেখো, মনে করো কেরালে পড়েছিলাম, কেরালে বলেছিলাম না এখানকার জমি, এখানকার জন্য এখানকার মানুষজন ভাত খাওয়া, মাছ ভাত খাওয়া পছন্দ করে, তা নিঃসন্দেহে রাইসের জন্য ফেমাস হবে। তাহলে অপশন হয়ে যাবে এ, রাইস। সর্বধর্ম সম্ভবা ইজ রিলেটেড টু, সর্বধর্ম সম্ভবা নাম শুনেই বুঝতে পারছো সব ধর্মের কথা বলছে, তাহলে স্যার রিলিজিয়াস ডাইভার্সিটির কথা বলেছে। ঠিক আছে। হু রোট ট্রাভেলগ ইন হুইচ দ্য রাইটার ডিসক্রাইব দ্য লিভস অফ মুসলিম? একটু আগেই বললাম, ইবন বতুতা। বললাম না ইবন বতুতা তার লেখা রেহেলা বইয়ে বলে গেছে, তাহলে স্যার ইবন বতুতা হয়ে যাবে অ্যান্সার। হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর স্পোক ইন ইন্ডিয়া? প্রথম দিনই বলেছিলাম ফার্স্ট ক্লাসেই 1600-র বেশি ল্যাঙ্গুয়েজ বলা হয় ভারতবর্ষে। ঠিক আছে, 1600, মোর দ্যান 1600।
An important reason why Muslim girls do not attend school or drop out from the school after a few years is poverty. একটু আগেই বললাম poverty, অন্য কারণগুলো আসবে না কিন্তু, ঠিক আছে, poverty. What does government do to help the women teachers to reach the school? একটু আগে বললাম বাস পরিষেবা চালু করেছিল, ট্রেন মেট্রো এগুলো হবে না। দেখো, গুড বাস সার্ভিসেস, গুড ট্রেন সার্ভিসেস, গুড রোডস বাট লেস বাস সার্ভিসেস, নান অফ দিস। না, আমি পড়লাম একদম ভালো করে, বাস সার্ভিসেস। ইন আওয়ার কনস্টিটিউশন আনটাচেবিলিটি ওয়ার সিন অ্যাজ এ ফেথ, মোটেও না। আনটাচেবিলিটিকে আমরা ফেথ হিসাবে দেখি, কখনো না। বিলিভ, বিশ্বাস, কখন না। ক্রাইম, অবশ্যই ক্রাইম হিসাবে দেখি, ঠিক আছে। এই 35টা কোশ্চেন ছিল এখান থেকে, সোজা কোশ্চেন না? পারবে তো? পারবে, অবশ্যই পারবে। আর এর বাইরে কোশ্চেন হবে না, এই কটাই কোশ্চেন আছে চ্যাপ্টার থেকে। তোমার বই তোমাকে এর বাইরে আর কোশ্চেন করার পারমিট দেবে না, ওই যেইটুকুটা ছিল এইটুকুটাই আছে।